And criteria for diagnosis of HbA1c is 6.5% upper have. The test should be performed in a laboratory using a method that is NGSP certified and standardized to the DCCT assay. সুতরাং HbA1c কিন্তু এখন দেখা গেছে কি গ্রামে গঞ্জেও হচ্ছে, কিন্তু আমি সেই রিপোর্টটা বা সেই অথেন্টিসিটিটা কেমন হবে আমাকে আগে জেনে নিতে হবে কোন মেশিনে এটা করছে, এটা কোনো স্ট্যান্ডার্ড মেশিনে এটা মেজার করা হচ্ছে কিনা, ডিসিসিটি কন্ট্রোল বা এনজিএসপি সার্টিফাইড মেশিনে এটা করা হচ্ছে কিনা। মোস্ট অফ দ্য বড় বড় যে ল্যাবগুলো আছে সেখানে কিন্তু ওর স্ট্যান্ডার্ড মেশিনেই কিন্তু রাখা আছে, কিন্তু আপনি আপনার যে উপজেলা লেভেলে হোক গ্রামে গঞ্জে যদি HbA1c করা হয় সেটা আসলে কোন মেথডে করা হচ্ছে এটা একটু জেনে নিতে হবে। যদি সম্ভব হয় সেটা জানা যদি সম্ভব হয় তাহলে পরে আমরা HbA1c রিপোর্টটা আমরা করতে দিব বা এটার উপর আমরা ভরসা করতে পারবো, আদারওয়াইজ আমরা HbA1c রিপোর্টটা নিব না। HbA1c has several advantages compared with fasting and OGTT including greater convenience. আমরা HbA1c কখন করতে দিই, অনেক সময় দেখা গেছে রোগী আসছে আপনার কাছে অনেক দূর থেকে আসছে, আপনি একটা ডায়াবেটিস টেস্ট করতে দিচ্ছেন, HbA1c করতে দিচ্ছেন, কারণ উনি হয়তো আজকেই টেস্ট করে চলে যাবেন আর পরবর্তীতে হয়তো রিপোর্ট কেউ একজনে এসে দেখাবে, সেই ক্ষেত্রে আপনি OGTT ওনাকে অ্যাডভাইস করতে পারছেন না, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে কি করতে হবে HbA1c করতে দিতে অ্যাডভাইস করতে দিতে পারেন। কারণ কি এখানে ফাস্টিং লাগছে না, ভেরি কনভিনিয়েন্ট, যখনই আসবেন তখনই এটা করতে দিতে পারেন। তাছাড়া যে প্রি অ্যানালাইটিক স্টেবিলিটি খুবই স্টেবল এই টেস্টটা, আর ডে টু ডে ভেরিয়েশন নাই, কোনো স্ট্রেসের কারণে এটা অল্টার করছে না, ডায়েটের সাথে কোনো রিলেশন নাই, কোনো ইলনেসের সাথে কোনো রিলেশন নাই, সুতরাং আপনি নির্দ্বিধায় এটা অ্যাডভাইস করতে পারেন। কিন্তু এইসব যে অ্যাডভান্টেজেস সেটা অনেক সময় পাওয়া যায় না কি ক্ষেত্রে, যদি স্ট্যান্ডার্ড মেশিনে আমরা যদি এটা না করে থাকি তাহলে কিন্তু এই অ্যাডভান্টেজেসগুলো আমরা পাই না, বা কোনো কারণে কোনো ডিজিজের কারণে পাই না, হয়তো সে একটা থ্যালাসেমিয়া মাইনর পেশেন্ট বা তার অ্যানিমিয়া থাকে, সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা এটা অ্যাডভাইস করতে পারি না বা এটার রিপোর্টের উপর তখন আমরা রিলাই করতে পারি না। তো আরেকটা কি আমরা করতে দিতে পারি, আরেকটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ। ফাস্টিং ব্লাড গ্লুকোজ মানে ইউজিটির ক্ষেত্রে যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ 7 অর মিলিমোল পার লিটার অর মোর যদি হয়ে থাকে সেটাও ডায়াবেটিস। এন্ড ফাস্টিং বলতে কি বোঝায়, অনেক সময় রোগীরা সন্ধ্যার সময় এসে বলে আমি সারাদিন খাইনি, আমি খালি পেটে আছি, সেটা কি হবে? হ্যাঁ হবে না। হ্যাঁ 8 ঘন্টা যদি না খেয়ে থাকে, সারাদিন খায়নি তো, রাতে খেয়েছে এরপর আসছে সন্ধ্যার সময় আপনার কাছে, হবে? হবে। কে বলছে হবে? হ্যাঁ, আর বাকিরা একমত? হ্যাঁ এখন রোজা রাখছেন, এখন আপনার কাছে আসলে ইফতারের আগে কি আমি তো খালি পেটে আছি, টেস্ট করবো কিনা? 16 ঘন্টা না খেয়ে আছে, হবে না? আগে দুটো চারটায় খেয়েছে। আচ্ছা হবে কারা সেটা হাত তুলেন, হবে বলছে কারা? হবে। আর হবে না কারা? বাকিরা হবে না, তাও কম, মানে বাকিরা কি কনফিউজড হবে কি হবে না নাকি? আচ্ছা কিছু কয়েকজন বলছেন হবে, কিছু বলছেন হবে না, বাকিরা হাত তুলে নেই, মানে বাকিরা হচ্ছে কনফিউজড। বেসিক্যালি এই যে ফাস্টিং ইজ ডিফাইন্ড এজ নো ক্যালোরি ইনটেক অ্যাট লিস্ট 8 আওয়ার, এটা হচ্ছে ওভারনাইট 8 আওয়ার্স, ওভারনাইট 8 আওয়ার্স। হ্যাঁ তাহলে রাতে আপনি খাবেন না, সকালে ধরেন রাত 12টায় যদি আপনার লাস্ট মিল হয় বা লাস্ট খাবারটা আপনি যদি রাত 12টায় খান, সকাল 8টায় 8 ঘন্টা। কিন্তু এখন 8 ঘন্টা তো বলছি, অ্যাট লিস্ট 8 ঘন্টা, তাহলে ম্যাক্সিমাম কত? 12 ঘন্টা। হ্যাঁ তো 8 থেকে 12 ঘন্টার মধ্যেই তাহলে করতে হবে, এরপরে আর না, ঠিক আছে? তাহলে রোজার সময় কেউ যদি করতে চায় তাহলে সেক্ষেত্রে আসলে রোজার সময় করতে পারবে না, কারণ এই সেহরি খায়, তা সেহরি খাওয়ার পর তো একটু 8 আওয়ার হতে হতে সেটা বিকেল হয়ে যাবে, ঠিক আছে? এটা ওভারনাইট হবে না কিন্তু। আর যে মাঝরাতে যে খাচ্ছেন এটা একটা স্ট্রেসফুল, ওখানে একটা বিভিন্ন হরমোনের একটা ব্যাপার আছে, তখন কর্টিসল হরমোনটা বেড়ে যাবে, এবার এটা একটা এসেতে আপনার একটা ঝামেলা করবেই। হ্যাঁ রোজা রেখে আসলে এই ওজিডিটি টেস্টটা করা যাবে না, ঠিক আছে? আর্লি মর্নিং স্যাম্পল কি নেসেসারি এই ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে? এই ডায়াবেটিস ডায়াগনোসিস করা ওজিটিটি ক্ষেত্রে আপনার ফাস্টিং 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ। হ্যাঁ
আপনি ডায়াগনোসিস অন্যভাবেও করতে পারি, আমি জাস্ট ওজিডিটির পার্টগুলো বলছি, এরপরে পরবর্তীতে বলছি কোনটা করবেন কোনটা করবেন না, কোনটা ফিজিবল কোনটা না সেটা। হ্যাঁ, এরপর হচ্ছে 2 hours plasma glucose during an OZDT. The test should be performed as described by WHO using a glucose load containing the equivalent of 75 gram anhydrous glucose dissolved in water. এটুকু তো বোঝা গেছে। হ্যাঁ, মানে ওজিডি টেস্টটা করতে হবে অবশ্যই WHO ক্রাইটেরিয়া অনুযায়ী। এই নিয়ে আমি ডিটেইলস পরে বলছি। In a patient with classic symptoms of hyperglycemia or hyperglycemic crisis, a random plasma glucose 11.1 millimole per liter is diagnostic of diabetes. এর আগে আমরা ডক্টর মীর সালাম বলে গেছেন যে একটা পেশেন্ট হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস নিয়ে আসছে, তার জন্য কি ওজিডিটি করা দরকার আছে? দরকার নাই। তাহলে একজন পেশেন্টের একদম ক্লাসিক ফিচার্স আছে, তার পলিউরিয়া আছে, পলিডিপসিয়া আছে, ওয়েট লস আছে, সাথে তার ব্লাড সুগারটা আমি বেশি পেয়েছি, তাহলে ডায়াগনোসিস কনফার্মড। হ্যাঁ, আর ক্রাইসিস যদি নিয়ে আসে, ডিকে নিয়ে আসছে, তার জন্য তার কনফার্মেশনের দরকার নেই, তার তো ক্লাসিক ফিচার হাইপোগ্লাইসেমিক ক্রাইসিস নিয়ে আসছেন। হ্যাঁ, তাহলে তার জন্য আর ফার্দার কনফার্মেশনের দরকার নেই। আর ফার্দার কি টেস্ট করা লাগবে সেটা আমি পরে বলছি। As with most diagnostic tests, the test result should be repeated when feasible to rule out laboratory errors. An elevated HbA1c should be repeated when feasible and not necessarily in 3 months. মানে কোন একটা যদি আমি কাছে মনে হচ্ছে যে এটা ডায়াগনস্টিকটা ডাইলেমা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা রিপিট করতে পারি যদি পসিবল হয়। কিন্তু কোনটা করব? একটা ওজিডিটি করে আসছে, সেটাকে আমি রিপিট করব? দরকার নাই, এটা তো ফাইনাল। হ্যাঁ, একটা র্যান্ডম করে আসছে সেটা আমি রিপিট করতে পারি, বা একটা ফাস্টিং করে আসছে সেটা রিপিট করতে পারি, বা একটা 2 hours আফটার ব্রেকফাস্ট করছে সেটা রিপিট করতে পারি। হ্যাঁ, আবার HbA1c করে আসছে সেটাও রিপিট করতে পারি, বাট নট নেসেসারিলি একদম কালকেই করতে হবে এরকম না, 3 মাসের মধ্যেই করতে হবে। হ্যাঁ, 3 মাসের মধ্যে করা যাবে না আর কি, 3 মাসের পরে করতে হবে, কারণ এটা হচ্ছে কি প্রিভিয়াস 2 to 3 মাসের একটা ভ্যালু দেখায়, সুতরাং এই নেক্সট 3 মাসের মধ্যে আমাকে না করলেই চলবে। If two different tests, যেমন HbA1c and fasting plasma glucose, are both above the diagnostic thresholds, this also confirms the diagnosis of diabetes. আচ্ছা, এখন দুটো রিপোর্ট নিয়ে আসে, ধর HbA1c আর ফাস্টিং প্লাজমা গ্লুকোজ। ঠিক আছে, HbA1c তে এসেছে কি ডায়াবেটিক রেঞ্জে 6.8 আসলো, কিন্তু ফাস্টিং ব্লাড গ্লুকোজ আসলো 6। এখন আমি কোনটা নিব? HbA1c। হ্যাঁ, HbA1cটা নিব, সেটা যেটা ডায়াগনোসিস, যেটা ইয়াতে থাকবে ডায়াবেটিসের ডেফিনেশনের মধ্যে পড়বে, সেটাই আমি নিব। হ্যাঁ, on the other hand, if a patient has discordant result on 2 different tests, then the test result above the diagnostic cut point should be repeated. The diagnosis is made on the basis of confirmed test. এই যে বললাম যে এই HbA1c আসলো 6.8 আর ফাস্টিং আসলো 6, তাহলে আমরা ধরে নিচ্ছি 6.58 যেটা আসছে সেটা ডায়াবেটিস, কিন্তু সেটা আমাকে আবার কি করতে হবে? রিপিট করতে হবে। ঠিক তেমনি ধরেন হিমোগ্লোবিন A1c আসলো 5.6, কিন্তু ফাস্টিং আসলো 8, তাহলে আমি কি করব? ফাস্টিংটাই রিপিট করব। আমি তো প্রথমে যেটা করব HbA1c টা ঠিক আছে কিনা, এটা স্ট্যান্ডার্ড হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই সেটা ঠিক আছে কিনা দেখবো, কিন্তু আমার কাছে আরেকটা রিপোর্ট আছে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ আছে, মানে নিয়ম মতোই হতে করেছে, ওভারনাইট 8 আওয়ার ফাস্টিং থেকে করেছে, এটা অবশ্যই জেনে নিতে হবে নিজ দায়িত্বে। ঠিক আছে, ফাস্টিং বললেই যে অনেক সময় দেখা গেছে দুপুর 12টায় ফাস্টিং করলো হবে, আপনাকে প্রসিজারগুলো একটু সময় নিয়ে কিন্তু জেনে নিতে হবে যে টেস্টগুলো, কারণ একটা মানুষ বারবার টেস্ট করতে দেওয়াটা খুবই আনইথিক্যাল, তাই না? আর সব জায়গায় তো সেই ফেসিলিটি নাই, আবার সব মানুষ পারবেও না। আমি খালি টেস্ট লিখে দিব তা না, আপনি যেটা করে আসছে সেটা কতটুকু জাস্টিফায়েবল সেটা আমি বিবেচনা করব। ঠিক আছে, এখন ধরেন ফাস্টিং করে আসলো, সেটা হচ্ছে 8, HbA1c 5.6, এখন কি এটা কি আসলে ডায়াবেটিস না সেটা আগে বলেন। ডিপেন্ড করতেছে কোন রিপোর্টটা নিব, তাই না? তাহলে আমি বেশি যেটা সেটা নিলাম, এবং সেটা কি করতে হবে? রিপিট করতে হবে। তাহলে ফাস্টিং ব্লাড সুগারটাই আবার রিপিট করব। হ্যাঁ, 3 মাস পরে। HbA1c দেখুন, আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন তাহলে HbA1c রিপোর্টটা কি ভুল? আসলে কি ভুল? আমি কিন্তু এই ক্ষেত্রে না, তাহলে ফাস্টিং ব্লাড সুগার কেন 8 আসলো?
কন্ট্রোলটা পরে, এটাকে ডায়াগনোসিস, ডায়াবেটিসের ডায়াগনোসিস বলছি। আচ্ছা, ভালো কোয়েশ্চেন। আচ্ছা, তার আগে আমি ওই কোয়েশ্চেনের আনসারটা দিই যে এইচবিএনসি এখন 5.6 কিন্তু ফাস্টিং ব্লাড সুগার 8 আসছে, হ্যাঁ। আর ধরে নিলাম ইউজুয়াল খাওয়া দাওয়া খেয়ে আসছে, আমি কি করব? ওটা তো রিপোর্ট করবই, রিপিট তো করবে, কিন্তু এইচবিএনসি তাহলে আমাকে কি মিসগাইড করতেছে নাকি? এটা 3 মাসের গড়, তার রিসেন্টলি ডায়াবেটিস ধরা পড়েছে, এইচবিএনসি নরমাল আসতে পারে? আসতে পারে না? আসতে পারে, তার রিসেন্ট ডায়াবেটিস ধরা পড়েছে। আর সেকেন্ড কোশ্চেন যেটা বলেন যে হ্যাঁ 1 কেজি মিষ্টি খেয়ে বেশি আসবে কিনা, হ্যাঁ বেশি আসবে কিনা, নন ডায়াবেটিক পেশেন্টের বেশি আসবে না, যাদের সমস্যা আছে বিটা সেলের তাদেরই হয় ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস একটা আসবে, নরমাল পার্সেন্টের আসবে না। এটা একটু ক্লিয়ার থেকে না আপনাদের অনেকের ঠিক আছে, হ্যাঁ অনেক রোগীরাও বলে না, আমি তো ওই যে এটা কিন্তু কমন জিনিস সিনারিও, পেশেন্ট বলে না আমি তো ওই যে অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক দাওয়াত খেয়েছি, এই জন্য ব্লাড সুগারটা একটু বেশি আসছে, মানে নিজেকে এসকেপ করার জন্য এসকেপ করার জন্য, মানে ডায়াগনোসিসটাকে সে মেনে নিচ্ছে না, হ্যাঁ যে ডায়াবেটিস হয়েছে সেটা মেনে নিচ্ছে না। তা যাই হোক, তাকে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কাউন্সিলিং করতে হবে, ঠিক আছে। না সেটা কিন্তু পরের দিনই করতে হবে, হ্যাঁ, বা নিয়ম মেনে কয়েকদিনের মধ্যেই করতে হবে। For example, if a patient meets the diagnosis criteria of HbA1c, 2 results, more than 6.5%, but not the fasting, or vice versa, that person should be considered to have diabetes. যে কোনো একটা রিপোর্ট ডায়াবেটিসের রেঞ্জে আসলেই আমরা ডায়াবেটিস বলবো। এখন আসে আসলে কাদেরকে টেস্ট করতে দিব, আর টেস্টই আমি আরো ডিটেইলস আরো পরে আসছি। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে অলরেডি বলে দিয়েছি যে স্ক্রিনিং ফর প্রি-সিম্পটোমেটিক টাইপ 1 ডায়াবেটিস ইউজিং স্ক্রিনিং টেস্ট দ্যাট ডিটেক্ট অটোঅ্যান্টিবডিজ। অটোঅ্যান্টিবডিজ গুলো কি সেগুলোও বলা হয়েছে, ফ্যামিলি মেম্বারদের যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে আমরা তাদের একটা স্ক্রিনিং টেস্ট করতে পারি। Development of and persistence of multiple islet autoantibodies is a risk factor for clinical diabetes and may serve as an indication for intervention in the setting for clinical trial or screening for stage 2 or stage type 1 diabetes. সুতরাং যারা রিস্কে থাকে, ফ্যামিলিতে যদি কারো টাইপ 1 থাকে তাহলে তাদের আমরা স্ক্রিনিং করতে পারি, স্ক্রিনিং করে আমরা দেখতে পারি কোন স্টেজে আছে, স্টেজ 1 2 3, সেটা অলরেডি আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ধর পেশেন্ট হয়তো 20 বছরের একটা ছেলে, এখন আপনি বলছেন আদার ফ্যামিলি মেম্বার যাদের আছে টাইপ 1, তাদেরকে স্ক্রিনিং করব, হ্যাঁ মানে তার করব, যেমন যে ছেলেটা আসছে তার টেস্ট করব, তার স্ক্রিনিং, হ্যাঁ হ্যাঁ তার স্ক্রিনিং করব, অ্যান্টিবডিগুলো দেখব, অ্যান্টিবডিগুলো দেখব, ওজিটিটি করব, ধরুন ওজিটিটি রিপোর্ট নরমাল বাট অ্যান্টিবডি পজিটিভ, তাহলে স্টেজ 1, মানে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টও কিন্তু অ্যাসিম্পটোমেটিক। আমরা জানি টাইপ 1 অলওয়েজ সিম্পটমস নিয়ে প্রেজেন্ট করবে, অ্যাসিম্পটোমেটিক থাকবে না, যখনই আসবে সিম্পটম নিয়ে প্রেজেন্ট করবে, ঠিক আছে। আর যাদের হচ্ছে এটা হচ্ছে স্টেজ 1, শুধু অ্যান্টিবডি পজিটিভ থাকবে, সিম্পটমে থাকবে না, ব্লাড সুগার লেভেলও নরমাল থাকবে। স্টেজ 2 তে কি থাকবে, ওজিডিটি করে প্রি ডায়াবেটিক রেঞ্জে থাকবে, অ্যান্টিবডি পজিটিভ থাকবে কিন্তু স্টিল অ্যাসিম্পটোমেটিক। আর স্টেজ 3 সবগুলাই পজিটিভ, সিম্পটমসও থাকবে, অ্যান্টিবডি পজিটিভ তো থাকবেই, সাথে কি ব্লাড গ্লুকোজ লেভেল ডায়াবেটিক রেঞ্জে আসবে, ঠিক আছে। আর প্রি ডায়াবেটিস এন্ড টাইপ 2 ডায়াবেটিস সেই ক্ষেত্রে কি করবে, স্ক্রিনিং ফর প্রি ডায়াবেটিস এন্ড টাইপ 2 ডায়াবেটিস উইথ অ্যান informal assessment of risk factors or validated risk calculator should be done in asymptomatic adults. টেস্টিং, আচ্ছা টেস্টিংটা কখন করব, মানে একটা টাইপ 2 ডায়াবেটিস আমি স্ক্রিনিং করব বা প্রি ডায়াবেটিস আছে কিনা দেখব, সেটা টেস্টিং ফর প্রি ডায়াবেটিস এন্ড or type 2 diabetes in asymptomatic people should be considered in adult of any age with overweight or obese। সেটা অবশ্যই আমেরিকান কাট অফ, আমাদের এশিয়ান কাট অফ, সেটার মধ্যে যদি BMI more than 23 কেজি পার স্কয়ার মিটার, 23 মানে হচ্ছে কি ওভারওয়েট আর ওবেস হচ্ছে 25, হ্যাঁ, who have one or more additional risk factors, সে হতে হবে ওভারওয়েট or ওবেস, সাথে আরো একটা রিস্ক ফ্যাক্টর যদি থাকে তাহলে আমরা কি করব, স্ক্রিনিং করব, হ্যাঁ। For all people screening should be begin at age 35, age 35 হয়ে গেলে আর কিছু দেখা দরকার নেই, তার স্ক্রিনিং করতে হবে, ঠিক আছে। আগে যেটা এজটা ছিল 45 এর উপরে, সেটা এখন নামতে নামতে 35 এ চলে আসছে কিন্তু, তাহলে এজ যাদের 35 তাদের স্ক্রিনিং করব, এজ যাদের 35 হয়নি কিন্তু তাদের
ওবেসিটি বা ওভারওয়েট আছে প্লাস এডিশনাল রিস্ক ফ্যাক্টর আছে তাদেরও স্ক্রিন করব। বুঝে গেছে? আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? দেখেন, testing should be considered adult with overweight or obesity, হ্যাঁ সেটা আগে বলেছি। সাথে কি ফার্স্ট ডিগ্রি রিলেটিভস উইথ ডায়াবেটিস। ফার্স্ট ডিগ্রি রিলেটিভস বলতে বাবা মা ভাই বোন, ঠিক আছে। হাই রিস্ক রেস এন্ড এথনিসিটি, এটার মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি, এশিয়ানরা কিন্তু হাই রিস্ক রেস এন্ড এথনিসিটি। হিস্ট্রি অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, হ্যাঁ কারো যদি কার্ডিওভাস্কুলার ডিজিজের হিস্ট্রি থাকে তাকে অবশ্যই স্ক্রিন করতে হবে। হাইপারটেনশন অথবা হাইপারটেনশনের মেডিসিন নিচ্ছেন তাদেরও করতে হবে। ডিসলিপিডিমিয়া ইন দ্য ফর্ম অফ এইচডিএল যদি 35 এর কম থাকে অথবা টিজি যদি 250 মিলিগ্রাম পার ডিএল এর বেশি থাকে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল উইথ পিসিওএস পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এই রোগে যারা যেসব মেয়েরা ভুগছেন তাদেরও করতে হবে। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা সেডেন্টারি লাইফস্টাইল যারা মেনটেন করছেন, আমার মনে হয় এখানে 80% সবাই কিন্তু এই গ্রুপে পড়ে গেছেন নাকি? হ্যাঁ 100% না, তাহলে মানে আর কিছু না হোক এটার মধ্যে আমরা আছি। হ্যাঁ, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। আদার ক্লিনিক্যাল কন্ডিশনস অ্যাসোসিয়েটেড উইথ ইনসুলিন রেজিস্ট্যান্স, যেমন সিভিয়ার ওবেসিটি, একান্থোসিস নিগ্রিকান্স, এর আগেও কিন্তু এটা নিয়ে বলা হয়েছে, তাদেরও করতে হবে। পিপল উইথ প্রি ডায়াবেটিস, অতীতে কোনো টেস্টে তার হয়তো প্রি ডায়াবেটিস ছিল বা আইএফজি ছিল বা আইজিটি ছিল, তাহলে তাকেও স্ক্রিনের পর্যায়ে আনতে হবে, ইয়ারলি তাকে স্ক্রিন করতে হবে ডায়াবেটিসে কনভার্ট হচ্ছে কিনা। হ্যাঁ, people who were diagnosed with GDM should have lifelong testing at least every 3 years. যাদের যেসব মহিলাদের GDM এর হিস্ট্রি আছে তাদেরকেও স্ক্রিনিং করতে হবে। For all other people, testing should be begin at age 35 years. If results are normal, testing should be repeated at a minimum of 3 years interval with consideration of more frequent testing depending on initial result and risk. এখন স্ক্রিনিং করে দেখলেন একদম নরমাল, তাহলে এরপরে কখন করব? 3 বছর, কিন্তু সে অবেস, তাহলে কিন্তু ইয়ারলি করতে হবে। রিস্ক ফ্যাক্টর যদি থাকে ইয়ারলি করব, রিস্ক ফ্যাক্টর না থাকলে 3 ইয়ার্স ইন্টারভ্যালে করব, ঠিক আছে। আবার যদি স্ক্রিনিং করে দেখলেন প্রি ডায়াবেটিস, তাকেও কিন্তু ইয়ারলি করতে হবে, ঠিক আছে। ইফ রেজাল্টস, আচ্ছা পিপল উইথ এইচআইভি তাদেরকেও কিন্তু করতে হবে, ঠিক আছে। Risk-based screening for pre-diabetes and or type 2 diabetes should be considered after the onset of puberty or after 10 years of age, whoever occurs earlier in children and adolescent with overweight bolte BMI more than 85 percentile, or obesity bolte BMI more than 95th percentile, and who have one or more additional risk factors for diabetes. এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কখন করব। হ্যাঁ, যাদের পিউবার্টি শুরু হয়েছে অথবা 10 বছর হয়েছে, সেটা যেটা আর্লি হয়েছে। হ্যাঁ, পিউবার্টি যদি 10 বছর পরে হয় তার মানে 10 বছর বয়স থেকে শুরু করতে হবে, তাই তো। তখন স্ক্রিনিং করব, কাদের করব? যাদের ওবেসিটি আছে বা যাদের ওয়েট ওভারওয়েট পর্যায়ে আছে, সাথে এডিশনাল রিস্ক ফ্যাক্টরস। সেটা কি এখানে দেখি। ওভারওয়েট বলতে বোঝা যাচ্ছে পার্সেন্টাইলে, যদি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টাইলে হিসাব করতে হয়। 85 পার্সেন্টাইল যদি হয় আর ওবেসিটি হচ্ছে 95 পার্সেন্টাইল, and who have one or more additional risk factors based on the strength of their association with diabetes, যেমন maternal history of diabetes or gestational diabetes during the child's gestation. হ্যাঁ, সে তার জন্মের সময় তার মা যদি গেস্টেশনাল ডায়াবেটিসে ভোগেন, তার কিন্তু রিস্ক আছে ডায়াবেটিস হওয়ার, ঠিক আছে। মানে গেস্টেশনাল ডায়াবেটিস মায়ের যেমন রিস্ক থাকে পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার, তার বাচ্চারও কিন্তু রিস্ক থাকে পরবর্তীতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার, ঠিক আছে। ফ্যামিলি হিস্ট্রি অফ টাইপ 2 ডায়াবেটিস ইন ফার্স্ট অর সেকেন্ড ডিগ্রি রিলেটিভস, ঠিক আছে। রেস এথনিসিটি, এটার মধ্যেও কিন্তু এটা হাই রিস্ক গ্রুপ এশিয়ান, যেটা আমেরিকান মানে এশিয়ান যারা। Signs of insulin resistance or condition associated with insulin resistance, যেমন হচ্ছে একান্থোসিস নিগ্রিকান্স, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, পিসিওএস or a small for gestational age, birth weight, হ্যাঁ এইসব যদি থাকে তাহলে তার স্ক্রিনিং করতে হবে, ঠিক আছে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার হলো।
যে বলছেন সেই নাকি না বাকিদের কি অবস্থা? আচ্ছা, এখন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ টাইপ 1 টাইপ 2 এটাও যদিও বলে ফেলেছেন, আমি আবার একটু রিক্যাপ করতে চাচ্ছি। টাইপ 1 হচ্ছে অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি, টু সার্ভাইভ হি অর শি নিডস ইনসুলিন। হ্যাঁ, সার্ভাইভালের জন্য তাকে ইনসুলিন নিতেই হবে, এটা অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি। টাইপ 2 তে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। ইউজুয়াল এজটা হচ্ছে আর্লি এজ, টাইপ 1 ইউজুয়ালি 20 ইয়ার্স এর আগে, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আগে যেমন বলা হতো 40 এর পর 50 এর পর, কিন্তু সেটা না। এখন টাইপ 2 ডায়াবেটিস যে কোনো সময় হতে পারে, ইভেন বাচ্চাদেরও হতে পারে। বডি ওয়েট ইউজুয়ালি লিন থাকে। টাইপ 1 কিভাবে বুঝবো? একটা একদম লিন থিন থাকে। হ্যাঁ, টাইপ 1 এর পেশেন্টগুলো একদম লিন। ক্লিনিক্যালি পেশেন্ট যখন আসবে, একটা ধরেন বাচ্চাই আসলো, ধরেন 16-17 বছরের একটা ছেলে বা মেয়ে আসলো, কিভাবে বুঝবেন? একটা ডায়াবেটিসের রিপোর্ট নিয়ে আসলো ধরেন 12-13, তো কি টাইপ 1 হবে না টাইপ 2 হবে? কিভাবে আপনি ডিফারেন্সিয়েট করবেন? তাকে হিস্ট্রি নিতে হবে, তার সিমটমস আছে কিনা, তাই না? সিমটোম্যাটিক কিনা, সিমটোম্যাটিক আছে কিনা, তাহলে ওয়েট লস একটা সিমটম, একদম অবভিয়াস সিমটম, তার ওয়েট লস হয়েছে, তো ড্রামাটিক ওয়েট লস হয়েছে, তাহলে কি হবে? তাহলে তার হচ্ছে র্যাপিড অনসেট হচ্ছে, সেটা ইন ফেভার অফ টাইপ 1। কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে কি থাকে? মোস্টলি অ্যাসিম্পটোম্যাটিক, কোনো সিমটমই থাকে না। পেশেন্ট আসছে আপনার কাছে, ওয়েট লস হয়তো নাই, সে বলেও নাই, কিন্তু আপনি তারপর জিজ্ঞেস করার পর বলছেন না তেমন একটা চেঞ্জ নেই, 1-2 কেজি কমছে হয়তো। হ্যাঁ, কি তার কোনো ফিচার্স নাই, কিন্তু ডায়াবেটিস আসলো সেই 12-13। হ্যাঁ, তাহলে কি এটা মোস্টলি টাইপ 2। হ্যাঁ, সেটা অবেস হতে পারে, নন অবেসও হতে পারে, কিন্তু টাইপ 1 না। টাইপ 1 একদম ফিচার্স র্যাপিড অনসেট হবে, হ্যাঁ, উইদিন ডেজ টু উইকস, কিন্তু টাইপ 2 ক্ষেত্রে ইভেন মান্থস, হ্যাঁ, কয়েক মাস চলে গেছে, তার কোনো সিমটমস নাই। আচ্ছা, আর এই জন্য এটাকে বলছে অ্যাকিউট অনসেট, ওটা হচ্ছে সাডেন বা স্লো অনসেট। এটা কিটোসিস ফর্ম, টাইপ 1টা কিটোসিস এখানে হয় না, ইউজুয়ালি হয় না। ফ্যামিলি হিস্ট্রি এখানে লেস দেন 15% এর ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর ফ্যামিলি হিস্ট্রি থাকে, আর টাইপ 2 ডায়াবেটিসে থাকে। আচ্ছা, থাকলেও হবে, না থাকলেও হইতে পারে। হ্যাঁ, পেশেন্ট যখন ডায়াগনোসিস হয় অনেক সময় বলে না আমার তো ফ্যামিলিতে কারো ডায়াবেটিস নাই, আমার কিভাবে হবে? এটা বলে, কিন্তু আমার ফ্যামিলিতে 14 গোষ্ঠীতে কারো ডায়াবেটিস নাই, বলে না? হ্যাঁ, তা আনসারটা কি রে? আমি আনসারটা দেখি এরকম। যাই হোক, এখন বিভিন্নভাবে কনফিউজ করতে পারে। তবে আমি বলি যে দেখেন, আমরা কিন্তু সবাই ডায়াবেটিসের রিস্কে আছি। ওই রিস্ক ফ্যাক্টরগুলো বলি, আপনার কিন্তু কয়েকটা রিস্ক ফ্যাক্টর অলরেডি আছে, ফ্যামিলিতে যদিও নাই, কিন্তু হ্যাঁ তাদের হয়নি, হয়তো বিভিন্ন কারণে হয়নি, কিন্তু আপনার রিস্কগুলো আছে। যেমন আপনার ওয়েট বেশি, কম বেশি কিন্তু সবার ওয়েট একটু বেশি থাকে, ওভারওয়েট ওবেসিটি নিয়েই আসে। অথবা কি ওয়েস্ট সার্কামফারেন্স বেশি থাকে, সেটাও কিন্তু ওবেসিটির একটা ল্যান্ডমার্ক। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে 90 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা হচ্ছে আপনি কি কাজ করেন, মানে ডেস্ক জব করেন, ইনঅ্যাক্টিভিটি, সেডেন্টারি লাইফস্টাইল, এটা একটা রিস্ক আপনার ডায়াবেটিস হওয়ার। ঠিক আছে, তারপরে যে আমরা বাংলাদেশে থাকি, এশিয়ান কান্ট্রিতে থাকি, আমরা সবাই রিস্কে আছি, সেই জন্যই ডায়াবেটিস হয়েছে। ওদের হয়নি, আপনার হয়েছে, হয়তো আপনার আপনি জিনিসটাকে ত্বরান্বিত করেছেন। জেনেটিক পটেনশিয়াল আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে চাই, প্রিভেন্ট করতে পারবো। ঠিক আছে, তো আমি কয়েকটা কথা বলি। যাই হোক, আপনারাও আপনাদের মতো করে, সেটা আমার মনে হয় কি সায়েন্টিফিক ওয়েতে বলাই ভালো, নাহলে মানতে চাবেন আর কি। আরেকটা জিনিস আছে ম্যাডাম, আগে এত সচেতনতা ছিল না, এত পরীক্ষা বা এরকম টেস্ট করে না, এখন যেরকম সবাই করে। হ্যাঁ, সেটাই। না, তারপর এখন ডায়াবেটিস একটা ডায়াগনোসিস হয়ে বসে তো থাকবে না, তারা কোনো না কোনো সময় সেটা প্রকাশ পাবে উইথ কমপ্লিকেশন, তাই না? কমপ্লিকেশন নিয়ে ধরা পড়বেই, মানে সুপ্ত অবস্থায় বেশি দিন তো আর থাকবে না। ঠিক আছে, তাই টাইপ 1 এর ক্ষেত্রে কিছু আমরা অ্যান্টিবডিজ পজিটিভ পাবো, সেটা টাইপ 2 এর ক্ষেত্রে পাবো না। এগুলো নিয়ে ডিটেইলস বলা হয়েছে, আমি বলছি না। এটা হচ্ছে রিস্ক স্ট্র্যাটিফিকেশন, মানে রিস্ক ক্যাটাগরাইজেশন। এখানে দেখেন আপনার রিস্ক আছে কিনা, কিসের উপর ডিপেন্ড করছে। যেমন আপনার বয়স কত, হ্যাঁ, বয়স যদি এদিকে দেখা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, আমি একটু আপনি চেম্বারে থাকতে পারলে তো ভালো, খুবই ভালো। হ্যাঁ, আপনি হচ্ছে হাউ ওল্ড আর ইউ? হ্যাঁ, লেস দ্যান 40, 0.40 to 49, 1.50 to 59, 2.60 years, 3 পয়েন্ট। ঠিক আছে, মানে এই যত বেশি হবে পয়েন্টটা তত বাড়বে। ঠিক আছে, আর ইউ ম্যান আর ওমেন, ম্যানের কিন্তু 0.1, ওমেনের আবার 0 পয়েন্ট। ইফ ইউ আর ওমেন, হ্যাভ ইউ এভার বিন ডায়াগনোসড জিডিএম? কোনো সময় জিডিএম ডায়াগনোসিস হয়েছিল কিনা? যদি ইয়েস হয় তাহলে 1 পয়েন্ট,
ডু ইউ হ্যাভ এ মাদার ফাদার অর সিস্টার ব্রাদার ডায়াবেটিস, ফ্যামিলিতে ডায়াবেটিস ছিল কিনা, 1 পয়েন্ট। হ্যাভ ইউ এভার বিন ডায়াগনোসড উইথ এ হাই ব্লাড প্রেশার, যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলেও কিন্তু 1 পয়েন্ট। আর ইউ ফিজিক্যালি অ্যাক্টিভ, যদি নো হয় তাহলে 1 পয়েন্ট। হোয়াট ইজ ইউর ওয়েট ক্যাটাগরি, হ্যাঁ ওয়েট ক্যাটাগরি কিন্তু পাশে হাইট অনুযায়ী ওয়েট কিন্তু দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে, এটা আপনারা ইয়াতে পাবেন, গুগলে পাবেন। এখানে দেখেন হাইট অনুযায়ী এটাও এখানে পয়েন্ট 1 1 2 3, যাদের ওয়েট বেশি হাইট অনুযায়ী 3 পর্যন্ত ক্যাটাগরাইজ করা আছে। যদি স্কোর 5 ওর হায়ার হয়ে থাকে তাহলে আপনি রিস্কে আছেন ডায়াবেটিসের, ঠিক আছে, অবশ্যই আপনাকে স্ক্রিনিং করে নিতে হবে। এখন ডায়াগনোসিস অফ প্রি ডায়াবেটিস, ডায়াবেটিসটা বলেছি প্রি ডায়াবেটিস যদি ফাস্টিং ডিউরিং এন ওজিডিটি, হ্যাঁ অবশ্যই ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি 5.6 মিলিমোল পার লিটার হয়, অথবা 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ 7.8 মিলিমোল পার লিটার হয়, অথবা হিমোগ্লোবিন A1C 5.7 to 6.4% হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে হলে তাহলে সেটা হচ্ছে কি, যদি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 5.6 to 6.9 এর মধ্যে হয়ে থাকে তাহলে এটা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, ঠিক আছে। কিন্তু 2 আওয়ার্স আফটার গ্লুকোজ সেটা আসলে ধরেন 7.8 এর নিচে, তাহলে কি বলবো, শুধু আইএফজি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু সাথে যদি ইয়া আসে 2 আওয়ার্স আফটার গ্লুকোজ যদি 7.8 থেকে 11 মধ্যে যদি থাকে তাহলে আইজিটি, আইএফজি এন্ড আইজিটি দুটোই, ঠিক আছে। অথবা ফাস্টিংটা নরমাল কিন্তু এদিকে শুধুমাত্র 2 আওয়ার্স আফটার গ্লুকোজ আসছে 7.9, তাহলে শুধু আইজিটি, ঠিক আছে। আচ্ছা, আবার হিমোগ্লোবিন A1C 5.7 থেকে 6.4 আসলে সেটা কি প্রি ডায়াবেটিস, বুঝা গেছে। আপনি ধরেন A1C করতে দিলেন, হ্যাঁ A1Cটা আপনার এই রেঞ্জে আসলো তাহলে তার প্রি ডায়াবেটিস। কিন্তু আপনি ওজিডিটি করতে দিলেন, সেখানে ফাস্টিং আসলো বেশি, মানে এই যে প্রি ডায়াবেটিক রেঞ্জ, কিন্তু 2 আওয়ার্স আফটার গ্লুকোজ সেটা আসলো না, তাহলে শুধুমাত্র আইএফজি ডায়াগনোসিস হবে। অথবা তার ফাস্টিং নরমাল আসলো কিন্তু 2 আওয়ার্স আফটার গ্লুকোজ আসলো এই রেঞ্জ 7.8 থেকে 11 এর মধ্যে, তাহলে ডায়াগনোসিস হবে আইজিটি। আর যাদের দুইটাই আছে তাদেরকে বলতে হবে আইএফজি আর আইজিটি, মানে আইএফজি এন্ড আইজিটি অর প্রি ডায়াবেটিস, এক কথায়। হ্যাঁ, এখানে কোনো কনফিউশন আছে? হ্যাঁ, স্পেসিফিক ভাবে বলবেন। হ্যাঁ, না কিন্তু সবচেয়ে বেশি মিসড ডায়াগনোসিস তো হয় না, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু সবাই পেয়ে যায়, ডায়াবেটোলজির ট্রিটমেন্ট কিন্তু সবাই পাই। এখন আসছে গেস্টেশনাল ডায়াবেটিস mellitus. In individuals who are planning pregnancy, screening those with risk factors and consider testing all individuals of childbearing potential for undiagnosed diabetes. যাদের রিস্ক আছে তাদের আমরা একটু স্ক্রিনিং করে দেব। হ্যাঁ, before 15 weeks of gestation, test individual with risk factors and consider testing all individuals for undiagnosed diabetes at the first prenatal visit using standard diagnostic criteria if not screened pre-conception. এখন ধরেন আপনার কাছে আসলো যে আমি বাচ্চা নিব বিফোর কনসেপশন, তাহলে কি করবেন, রিস্ক ফ্যাক্টর দেখে আপনি টেস্ট করতে দিলেন, ঠিক আছে। সেটার ক্রাইটেরিয়াটা হবে স্ট্যান্ডার্ড নন প্রেগন্যান্ট অ্যাডাল্ট, যে ক্রাইটেরিয়া তখন যে বলতেছিলাম ফাস্টিং এত হলে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস সেটা আসলো, সে অনুযায়ী আপনি ওনাকে ট্রিটমেন্টটা দিলেন। কিন্তু এখন পেশেন্ট আসলো ধরেন প্রেগনেন্ট হওয়ার পরে কিন্তু 15 উইকসের আগে, সেক্ষেত্রে কি করতে হবে, তাকে অবশ্যই স্ক্রিন আউট করতে হবে, ঠিক আছে। Before 15 weeks of gestation, screen for abnormal glucose metabolism to identify individuals who are at risk of adverse pregnancy and neonatal outcome and are at high risk of later gestational diabetes. Treatment may be provide some benefit. এখন আপনি ধরুন টেস্ট করলেন 15 সপ্তাহ আগে, রিপোর্ট আসলো কি, রিপোর্ট আসলো এর আগে কিন্তু বলেছে কত হলে ডায়াবেটিস হবে, সেটা আমি পরে আসছি। ধরেন ওনার আসলো ডায়াবেটিস মানে প্রি ডায়াবেটিস রেঞ্জ, হ্যাঁ 15 সপ্তাহ আগে। এখন এডিআর গাইডলাইন অনুযায়ী বলা হচ্ছে 24 থেকে 28 উইকসে যদি আমরা এই রেঞ্জে আসি 5.1 খালি পেটে খাওয়ার 2 ঘন্টা পরে 8.5, তাহলে এটা গেস্টেশনাল ডায়াবেটিস। তার আগে ওনার আবার বলে না এটা গেস্টেশনাল ডায়াবেটিস, ঠিক আছে।
তার আগে হচ্ছে দুটো হতে পারে, একটা হচ্ছে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস, সেটা যদি হয় তাহলে তার রিপোর্টটা আসবে এরকম যে ফাস্টিং 7 এর উপরে 11.1 হচ্ছে টুয়ার্ডস আপনার গ্লুকোজ, এই রেঞ্জে যদি আসে তাহলে তার বুঝতে হবে তার কি প্রি এক্সিস্টিং ডায়াবেটিস। আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে তাহলে যদি টেস্ট করি এমন সেটা আমার লেভেলের উপর নির্ভর করতেছে সেটা কোন ক্যাটাগরি। যদি একদম ফ্রেন্ড ডায়াবেটিস নন প্রেগনেন্ট অ্যাডাল্ট ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আসে তাহলে এটা প্রি এক্সিস্টিং ডায়াবেটিস, তাকে কিন্তু আমরা তখন আমরা HbA1c করতে দিব ফার্স্ট ট্রাইমেস্টারে। হ্যাঁ, সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু আমরা HbA1c করতে দিব না, তখন ওজিডিটি উপর নির্ভর করে আমাকে ডায়াগনোসিসটা করতে হবে। তাহলে সেকেন্ড ট্রাইমেস্টার পর আমরা কেন HbA1c করতে দিব না? এখানে কিন্তু অনেক ফিজিওলজি চেঞ্জ হয়, ব্লাড ভলিউম বেড়ে যায়। হ্যাঁ, অ্যানিমিয়া তো থাকেই, ব্লাড ভলিউমটা বেড়ে যায়, অ্যানিমিয়া থাকে, হ্যাঁ ডিমান্ড বেড়ে যায়, সবকিছু মিলাই এখানে ব্যাপক চেঞ্জ হয় ফিজিওলজিতে। এই জন্য সেকেন্ড ট্রাইমেস্টার পরে আমরা HbA1c করতে দিই না ফর ডায়াগনোসিস, ঠিক আছে? ইভেন প্রগনোস্টিক মার্কার হিসেবেও কিন্তু আমরা HbA1c করতে দিই না, প্রগনোস্টিক না মানে ফলো আপ আর কি। বুঝে গেছে? আচ্ছা, এখন ধরুন ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা বলেন আগের বক্তাও বলে গেছেন যে এই সময়টাতে আসলে আমরা কি করব। এখন ডায়াবেটিক রেঞ্জে যদি চলে আসে 7 আর 11.1 তাহলে তো প্রি এক্সিস্টিং ডায়াবেটিস, ঠিক আছে? বা তার আগে প্রি ডায়াবেটিস ছিল, এখন তার ডায়াবেটিসটা ধরা পড়েছে। ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি, এটা নিয়ে আমাদের ডিটেইলস মনে পরবর্তী ইয়াতে আরো আছে, যাই হোক যেহেতু ডায়াগনোসিস পার্ট সেজন্য আমি বলছি। আর যদি প্রি ডায়াবেটিক রেঞ্জে আসে, যেমন হচ্ছে তার ফার্স্ট ট্রাইমেস্টারে আসলো তার ওই যে 5.6 বা 5.7 আর টুয়ার্ডস আপনার গ্লুকোজ আসলো যেমন 7.8 বা 8, তখন আমি কি করব? তখন এটাকে বলা হচ্ছে মানে অ্যাকর্ডিং টু এরিয়া বলছে যে রিস্ক অফ গেস্টেশনাল ডায়াবেটিস তার বেশি, তাকে সেভাবে নিয়ম কানুন মেনতে হবে টু প্রিভেন্ট দ্য গেস্টেশনাল ডায়াবেটিস। মানে পরবর্তী যে ট্রাইমাস্টার তার জিডিএম হওয়ার চান্স অনেক বেশি, তাহলে তাকে একটা ইন্টারভেনশনের মধ্যে দিয়ে যেতে হবে যাতে করে তার সেটা না হয়, মানে সেই লাইফস্টাইল, ঠিক আছে? এখন আসেন স্ক্রিন ফর আর্লি অ্যাবনর্মাল গ্লুকোজ মেটাবলিজম ইউজিং ফাস্টিং গ্লুকোজ। আচ্ছা, এটা না, এটা দরকার নেই, এটা মানে এই রেঞ্জে যদি আসে সেটা অলরেডি বলে ফেলছি। স্ক্রিন ফর gestational diabetes mellitus at 24 to 28 weeks of gestation in pregnant individual not previously found to have diabetes or high risk abnormal glucose metabolism detected earlier in the current pregnancy। তাহলে আমি 24 থেকে 28 উইকসে আমি আবার ওজিডিটি করব। হ্যাঁ, যদি প্রিভিয়াস রিপোর্টে যদি নরমাল আসে কিন্তু তার রিস্ক আছে তাহলে আমরা করব। Screen individual with gestational diabetes mellitus for pre-diabetes or diabetes at 4 to 12 weeks postpartum using the 75 gram glucose tolerance test and clinically appropriate non-pregnancy diagnostic criteria। প্রেগনেন্ট হয়ে যাবার বা ডেলিভারি হয়ে যাওয়ার পর 4 থেকে 12 সপ্তাহের মধ্যে আমি আবারও ওজিডিটি টেস্ট করব এবং সেই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হবে নন প্রেগনেন্ট অ্যাডাল্ট ক্রাইটেরিয়া, যেটা অলরেডি আমি বলে ফেলেছি, ঠিক আছে? Individual with a history of gestational diabetes mellitus should have lifelong screening for the development of diabetes or pre-diabetes at least every 3 years। কারণ যাদের জিডিএম থাকে তাদের কি তাদের 50 থেকে 80% কেসে তার পরবর্তীতে ডায়াবেটিস রিস্ক থাকে, সুতরাং তাকে লাইফলং স্ক্রিনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? Individual with a history of gestational diabetes mellitus found to have pre-diabetes should receive intensive lifestyle intervention and or metformin to prevent diabetes। এখন ধরুন 1 মাস পর বা 2 মাস পরে সে আসলো আবার ওজিডিটি করে আসলো, তার কি আসলো প্রি-ডায়াবেটিস আসলো, তার মানে কি অলরেডি এক পা চলে গেছে ডায়াবেটিসের দিকে, তাকে তার ইন্টেনসিভ লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। প্রেগন্যান্সিতে যেটা হয় বা পোস্ট প্রেগন্যান্সি যেটা হয় ওয়েট গেইন করে অনেক বেশি। হ্যাঁ, খুবই মানে আমাদের দেশের বাঙালিদের মধ্যে আছে কিনা জানি না, বেশি ওই সাবকন্টিনেন্টে বেশি আছে যে বেশি খেতে হবে, বেশি খেতে হবে, বেশি খেতে হবে, হ্যাঁ বাচ্চার সমস্যা হবে, এই ধরনের একটা ট্যাবু আমাদের সমাজে প্রচলিত আছে, যার কারণে হিউজ একটা ওয়েট গেইন হয়, যেটা কি করে অ্যাক্সেলারেট করে ডায়াবেটিস হওয়ার জন্য। তাহলে কি করতে হবে, যদি যাদের জিডিএম থাকে তাদেরকে মাস্ট আফটার ডেলিভারি 1 মাস থেকে 3 মাসের মধ্যে একটু ওজিডিটি টেস্ট করতে হবে। ওজিডিটি টেস্ট যদি নর্মাল আসে তাহলে 3 বছর পর আবার করব, কিন্তু ওজিডিটি টেস্ট যদি প্রি ডায়াবেটিস আসে তাহলে তাকে ইয়ারলি স্ক্রিনিং করতে হবে এবং তাকে অবশ্যই ইন্টেনসিভ লাইফস্টাইল ডায়েট ম্যানেজমেন্ট ওয়েট রিডাকশন যদি প্রয়োজন হয় মেটফরমিন দিয়ে দিতে হবে, ঠিক আছে? না ওজিডিটি টেস্ট করতে দিবেন না, উনি জানতে কোন টেস্টটা করতে দিবেন। ফার্স্ট ট্রাইমেস্টার আসলে আমরা ওজিডিটি HbA1c দুটেই করতে দিতে পারি, হ্যাঁ দুটেই আমরা অ্যাডভাইস করতে পারি বা যে কোনো একটা করতে পারি। আমি জানি এই জায়গায় পেছাবেন, এইজন্য আমি এই জায়গাটা আবার ধরছি।
মানে ফার্স্ট ট্রাইমেস্টারে আপনি HbA1c ওজিটি দুইটাই করতে পারেন, আর সেকেন্ড ট্রাইমেস্টারে আসলে তখন শুধুমাত্র ওজিটি এসবিএনসি। কিন্তু আমি আনফরচুনেটলি অনেক প্রেসক্রিপশন পাই যারা এসবিএনসিটা দেখছে সেকেন্ড ট্রাইমেস্টারে, থার্ড ট্রাইমেস্টারেও দেখতেছে এসবিএনসি অ্যাডভাইস করতেছে। হ্যাঁ, এসবিএনসি কিন্তু এক্সপেন্সিভ, এটার যদিও বেনিফিট অনেক, বাট এক্সপেন্সিভ টেস্ট, আমরা হুট করে এটা প্রেসক্রাইব করতে পারি না। তারপরে তো স্ট্যান্ডার্ডাইজেশনের একটা ব্যাপার তো আছেই। তাহলে একটা হলো ইনিশিয়াল, এখন যাতে এটা থাকে মাথায়। ইম্পর্টেন্ট হচ্ছে একটা প্রি কনসেপশন পিরিয়ডে আসছে, তাকে আমরা ওজিটি অবশ্যই করব, রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করে। প্রি কনসেপশন যদি আসে অবশ্যই একটা ওজিটি করে দেবে, স্ক্রিন আউট করে নিতে হবে, কারণ দেখা যায় যে তার রিপিটেড গেস্টেশনাল ফিটাল লসের একটা হিস্ট্রি আছে, সেটা হয়তো তার ডায়াবেটিসের জন্যই হচ্ছে। হ্যাঁ, সুতরাং আমাকে স্ক্রিন, কারণ যেহেতু আমরা এশিয়ান কান্ট্রি, আমাদের সবাই কিন্তু রিস্ক আছে ডায়াবেটিস হওয়ার। হ্যাঁ, সুতরাং আমাকে স্ক্রিন আউট করে নিতে হবে এটা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস আছে কিনা ফার্স্ট, মানে ওই ইয়াতে প্রি কনসেপশন পিরিয়ডে। এরপর হচ্ছে ফার্স্ট এন্টিনেটাল ভিজিটে যখন আসবে, তার যদি প্রি কনসেপশনে করা না থাকে, তাহলে তখন একটা পজিটিভ বা এসবিএনসি আমরা করে দেব। এরপরে হচ্ছে তার রিপোর্ট ধরুন একদমই নরমাল, তারপর আমরা করব 24 থেকে 28 উইকসে পজিটিভ টেস্ট। ওটাও যদি নরমাল থাকে তাহলে লাস্ট ট্রাইমাস্টার 32 উইকস, 32 থেকে 34 উইকসেও আমরা আবার একটা পজিটিভ টেস্ট করব। ডিউরিং প্রেগন্যান্সি টোটাল 3 বার, যদি একবার করা না থাকে টোটাল 3 বার, মানে যদি ইনিশিয়াল রিপোর্ট নরমাল থাকে তাহলে আমরা লাস্ট পর্যন্ত যাব। ঠিক আছে, প্রতিবারে না, ফার্স্ট যে ট্রাইমাস্টার সেখানে 2 স্যাম্পল, এরপরেগুলো 3 স্যাম্পল। আচ্ছা, এখন দেখেন স্ক্রিনিং ফর দ্য ডায়াগনোসিস অফ জিডিএম, কাদেরকে স্ক্রিন করব আর কিভাবে করব। এখানে দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে ওয়ান স্টেপ। ফার্স্ট ভিজিটেও ওজিটি থাকলো, সেকেন্ড ভিজিটেও থাকলো, দুইটাতে যদি নরমাল থাকে আবার আমি 32 কে আবার করব। হ্যাঁ, নরমাল থাকলে করব। হ্যাঁ, এটা খেয়াল রাখেন, নরমাল থাকলেও কারণ একবার ডায়াগনোসিস হয়ে গেলে তো তার আর করার দরকার নেই, এটা কিন্তু মনে রাখেন। একবার যার ডায়াগনোসিস হয়ে গেছে, ট্রিটমেন্ট পাচ্ছে, তার কিন্তু আর দ্বিতীয়বার ওজিটি করার দরকার নেই। আমি অনেক পেশেন্টকে দেখেছি ওষুধও পাচ্ছে, ট্রিটমেন্ট পাচ্ছে, আবার ওজিটি টেস্ট করেছে, কোনো দরকার নেই। একবার ডায়াগনোসিস হয়ে গেলে দরকার নেই। হ্যাঁ, আবার যেটা কি করবেন, HbA1c করবেন, কন্ট্রোল আছে কিনা, ফাস্টিং আফটার ব্রেকফাস্ট করবেন, HbA1c করবেন, কিন্তু ওজিটি আর করবেন না। কিন্তু ডায়াগনোসিসের জন্য আর করা দরকার। হ্যাঁ, ডায়াগনোসিসের জন্য আর দরকার নাই। ঠিক আছে, আচ্ছা এখন স্ক্রিনিংটা আমরা কিভাবে করতে পারি, দুইটা ওয়ে আছে, ওয়ান স্টেপ স্ট্র্যাটেজি, টু স্টেপ স্ট্র্যাটেজি। ওয়ান স্টেপ স্ট্র্যাটেজি হচ্ছে পারফর্ম a 75 gram OGTT with plasma glucose measurement when patient is fasting and at 1 and 2 hour at 24 to 8 weeks of gestation in individual not previously diagnosed with diabetes. The OGTT should be performed in the morning after an overnight fast of at least 8 hours. The diagnosis of GDM is made when any of the following plasma glucose values are met or exceeded. যে কোনো একটা ভ্যালু যদি আমরা এই রেঞ্জে পাই তাহলে এটা GDM, যে কোনো একটা পেলে হবে। যেমন ফাস্টিং 5.1, 1 hour after গ্লুকোজ যদি থাকে 7 অথবা 10, 2 hours after গ্লুকোজ যদি 8.5 মিলিমোল পার লিটার হয়। হ্যাঁ, এই তিনটার যে কোনো একটা যদি আমি ডায়াবেটিক রেঞ্জে মানে জিডিএম এর রেঞ্জে যদি পাই তাহলেই জিডিএম। ঠিক আছে, আপনি হয়তো সব ক্ষেত্রে হয়তো এইদিকে 1 hour আফটার পরে হয়তো আসলো তার 7, 2 hours আফটার পরে আসলো ধরেন 8, কিন্তু ফাস্টিং 5.1 বা 5.3 তাহলে জিডিএম। ঠিক আছে, এটা কিন্তু অনেকে ওভারলোড করে দেয়, 5.1 ডায়াবেটিস নাই, একটা ওভারলোড করবেন আর কি যে সর্বনাশ দায় কানবেন, এটা কিন্তু সেটাই। ঠিক আছে, তাহলে ওভারলোড করা যাবে না। আরেকটা হচ্ছে 2 স্টেপ, এটা হচ্ছে 1 স্টেপ, মানে একবারই আসলো পেশেন্টকে অ্যাডভাইস লিখে দিলেন, আপনি ওজিটি করেন, পরের দিন সকালে করলো গেল। আচ্ছা, 2 স্টেপটা কি? 2 স্টেপ হচ্ছে পারফর্ম a 50 gram glucose tolerance test with glucose plasma glucose measurement at 1 hour at 24 to 28 weeks of gestation in individual not previously diagnosed with diabetes. If the plasma glucose level measured 1 hour after load is more than 130, 135 or 140 milligram per day, money 7.2 or 7.5 or 7.8 millimole per liter respectively, proceed to 100 gram OGTT. মানে পেশেন্ট যখনই আসলো, এটা কিন্তু নন ফাস্টিং, যখনই আসলো আপনি একটা 50 গ্রাম গ্লুকোজ খাওয়ার ঠিক 1 ঘন্টা পরে একটা রিডিং নেবেন। রিডিং নেওয়ার পর যদি আসলো 7.2 অথবা 7.5 অথবা 7.8 যেটাই আসলো, তাকে বলবো আবার কি
সেকেন্ড ধাপে একটা 100 গ্রাম ওজিডিটি টেস্ট করতে। এটা হচ্ছে 2 স্টেপ। হ্যাঁ, এটা অনেক বেশি কাম্পারসাম পেশেন্টকে। এটা আবার একদিকে ইজি কি 50 গ্রাম খাওয়ানোর 1 ঘন্টা পরে যদি এই লেভেল না আসে তাহলে বলে দিতে পারি নেক্সট ফার্দার স্টেপ আর কিছু করার দরকার নেই, তার ডায়াবেটিস নাই। এটা একটা সুবিধা আছে। কিন্তু তার আবার এই রেঞ্জ আসলে তাকে কি করতে হবে, আবারও টেস্ট করতে হবে 100 গ্রাম ওজিডিটি, 100 গ্রাম গ্লুকোজ দিয়ে ওজিডিটি টেস্ট করতে হবে। সেখানে আবার 4টা ভ্যালু, ফাস্টিং যদি 5.3 হয় তাহলে জিডিএম, 1 আওয়ার আফটার যদি 10 হয় তাহলে জিডিএম, 2 আওয়ার্স আফটার 8.6 হয় তাহলে জিডিএম, আবার 3 আওয়ার্স পরে যদি 7.8 হয় তাহলে জিডিএম। তবে যেহেতু এই জিনিসটা একটু কাম্পারসাম, আমরা প্র্যাকটিক্যালি যেটা করি 1 স্টেপ স্ট্র্যাটেজিটা বেশি ফলো করি, 2 স্টেপটা ফলো করি না। পেশেন্টও বিরক্ত হয়ে যাবে, এখন গ্লুকোজ খাওয়াচ্ছেন আবার গ্লুকোজ খাবেন, হ্যাঁ মানে বিরক্ত হয়। বা 2বার টেস্ট করা খুবই ঝামেলার, আবার 4টা এখানে স্যাম্পল নিতে হয়, ঠিক আছে। তো আমাদের কাছে যেটা ফিজিবল, যেটা খুবই ইজিলি পারফর্ম করা যায় সেটা হচ্ছে কি 1 স্টেপ স্ট্র্যাটেজি, আমরা এটাই বেশি ইউজ করি। আর জানা থাকা ভালো। হ্যাঁ, জানা থাকাও ভালো, হ্যাঁ গাইডলাইনে এটা আছে আর কি। এখন আসি যে এই যে ওজিডিটি টেস্ট নিয়ে যে বারবার বলছে, এখন ওজিডিটি টেস্টটা আসলে কিভাবে পারফর্ম করতে হবে এটা আসলে আমাদের সবারই জানা উচিত। The test should be performed as described by WHO, using a glucose load containing equivalent of 75 gram anhydrous glucose dissolved in water. It has been widely used as a golden standard for diagnosis of diabetes mellitus in clinically doubtful cases. It's a gold standard. OGTT test হচ্ছে gold standard, ঠিক আছে। এখন এটা কি করতে হবে, কি ক্রাইটেরিয়া এখানে বিফোর ওজিডিটি টেস্ট করার আগে কি বিষয়গুলো আমাকে নজর দিতে হবে। যেমন একটা ডিসকন্টিনিউ when feasible medication known to affect glucose tolerance। হ্যাঁ, যেমন স্টেরয়েড খাচ্ছে, আপনি ওজিডিটি করবেন? করবো না। হ্যাঁ, স্টেরয়েড খাওয়া হচ্ছে, ওজিডিটি টেস্ট মানে কারণ স্টেরয়েড কি করবে, গ্লুকোনিওজেনেসিস বাড়াবে, ব্লাড সুগার কিন্তু বাড়ায়। সুতরাং ডায়াগনোসিসটা আমরা কনফার্ম করতে পারবো না। সুগার বেশি আসলে আপনি লেভেলিং করে ফেললেন ডায়াবেটিস। না, ইনহেলার নিলে এটা তো লোকালি এফেক্টেড, এটা তো ব্লাডে যায় না খুব একটা, সুতরাং এটা এফেক্ট করবে না। কিন্তু মেডিকেশন, স্টেরয়েড আছে, আরো কিছু মেডিকেশন আছে যেগুলো গ্লুকোজ হোমোস্টেসিসকে ইনফ্লুয়েন্স করতেছে, সেই সব মেডিকেশন যদি পাওয়া অবস্থায় আমরা এই টেস্টটা করব না। Perform the test in the morning after 3 days of unrestricted diet and activity. এখন আপনি টেস্ট করতে দিবেন, ডায়াবেটিসটা টেস্ট করে আসেন আগামী সপ্তাহে। হ্যাঁ, পেশেন্ট তো এই 7 দিন তো খাবার রেস্ট্রিকশন করে ফেলছে যাতে ডায়াবেটিস না হয়, না আসে রিপোর্টে, নাকি 1 ঘন্টা করে হাঁটা শুরু করলো, তাহলে হবে? এটা কিন্তু করে টেস্ট যেই করতে দিবেন, আপনার ডায়াবেটিস টেস্ট করে আসেন, ওই খাবার রেস্ট্রিকশন করে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু হবে না। এখানে যেটা বলা হচ্ছে কি 3 days of unrestricted diet, তার মানে যা খুশি তাই খাবে তা না, ইজ আ লাইফস্টাইল। হ্যাঁ, তারপরে অ্যাক্টিভিটিও সে যেটা করতেছিল সেটাই করবে, এক্সট্রা কোনো অ্যাক্টিভিটির দরকার নাই। হ্যাঁ, এটাই। And perform at least after a 10 to 16 hour fast only in ambulatory outpatient, 10 to 16 hours, and 16 hours একজন বলছিল তখন 16 hours পর্যন্ত হয়, আসলে হচ্ছে 12 ঘন্টা পর্যন্ত। হ্যাঁ, বেড রেস্ট ইম্পেয়ারস গ্লুকোজ স্টোরেজ, যে পেশেন্টের একটা পেশেন্ট ধরেন বেড রিডেন অনেকদিন, তারও কিন্তু করা যাবে না, তিনি একটু হ্যাম্পার করতেছে গ্লুকোজ হোমোস্টেসিসকে। Who should remain seated during the test without smoking cigarette? টেস্ট করার সময় কি করবে, ফাস্টিং দিয়ে কি হাঁটাহাঁটি করবে, বসে থাকতে হবে। হ্যাঁ, the test should begin between 10 to 9 am এর মধ্যে শুরু করতে হবে। Venous plasma glucose should be measured fasting and 2 hours after an oral glucose load. For non-pregnant adults, our recommended load is 75 gram, which may not be a maximum stimulus. For children, 1.75 gram per kg weight up to a maximum of 75 gram is given. বাচ্চারা আসলে আপনি কত 75 গ্রাম দিবেন, ম্যাক্সিমাম 75 গ্রাম, কিন্তু তার বডি ওয়েট হিসাব করে দিলে ভালো হয়। ধরুন একটা 3-4 বছরের বাচ্চা ওবিস আসলো, আপনি ডায়াবেটিস টেস্ট করতে দিতে চাচ্ছেন, কারণ সে কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে, তাহলে স্ক্রিনিং করতে হবে। তাহলে আমি গ্লুকোজটা কিভাবে হিসাব করব, বডি ওয়েট হিসাব করে দেব, ঠিক আছে। The glucose should be dissolved in 250 to 300 ml of water and ingested over 5 minutes. এই জিনিসগুলো কি আসলে ল্যাবে ফলো করা হয় কিনা একটু বলেন তো। অনেকে একটা লিখে দেয় 75 গ্রাম গ্লুকোজ কিনে আনেন, পানি 1 বোতল পানি নিয়ে আসেন। হ্যাঁ, এখন সেই 1 বোতল পানি, সেটা কতটুকু পানি, 200 ml না 500 ml, কোনো হিসাব নাই। সে পুরোটা মিশানোর পর সে হয়তো অর্ধেক খায়, অর্ধেক খায়ও না। আসলে মানে
সব কিছুতে ফ্যালাসি আছে। তাহলে জিনিসগুলো এটা উচিত কাদের এটা ক্লারিফাই করা, মানে যে যে ল্যাব স্ট্যান্ডার্ড ল্যাব তাদের নিজেদের দায়িত্ব কিন্তু একটা টেস্ট স্ট্যান্ডার্ডাইজড করার, তাই না? স্ট্যান্ডার্ড এখন যেহেতু স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না, ডক্টর মনিটরিং, এখন মনিটরিং সেলে যারা আছে সেটা তো কে আছে যায় না, ওখানে ডাক্তার থাকাটা দরকার টেস্টের ক্ষেত্রে। আমার মনে হয় আছে, বিভিন্ন জায়গায় তো থাকে, কিন্তু আপনার সেই অজপাড়া গিয়ে কিনতে গেলে কিছুই নাই। জাস্ট দুই একটা কথা আপনাকে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে, গ্লুকোজ খেয়ে টেস্ট করছেন কিনা, হ্যাঁ লেখা আছে ওজিডিটি রিপোর্টও নিয়ে আসছে, কিন্তু গ্লুকোজ খেয়েছে কিনা আগে জিজ্ঞেস করবেন। ম্যাক্সিমাম বলবে না আমি তো নাস্তা খেয়ে টেস্ট করছি। তাহলে ওখানে 1 নম্বরটা বাদ, ঠিক আছে? তখন ফাস্টিংটা দিতে হবে। আচ্ছা গ্লুকোজ খেলে কতটুকু খেয়েছে একটু জিজ্ঞেস করে দিলে ভালো হয়, সে স্ট্যান্ডার্ড ভাবে করছে কিনা। সেই ক্ষেত্রে যদি দুইটা রিপোর্ট বানিয়ে ফাস্টিং আর 2 আওয়ার্স আফটার গ্লুকোজ দুইটাই যদি ডায়াবেটিক রেঞ্জে আসে তাহলে তো আপনার জন্য ইজি, কিন্তু একটা আসলো ধরেন নন ডায়াবেটিক রেঞ্জ, একটা আসলো ডায়াবেটিক রেঞ্জ, সেই ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ সেই ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়, সেই ক্ষেত্রে ওটা আবার রিপিট করা লাগতে পারে, ঠিক আছে? যদি ঠিকভাবে যদি প্রসিডিউর ফলো না করে তাহলে 250 থেকে 300 ml এর মধ্যে ডিসলভ করবে, সেটা 3 থেকে 5 মিনিটের মধ্যে খাবে। 3 থেকে 5 মিনিট কিন্তু অনেক সময়, হ্যাঁ অনেক সময়, কিন্তু 5 মিনিট ক্রস করা যাবে না। আবার একসাথে একদম উইদিন সেকেন্ডস বা মিনিটস যদি খেয়ে ফেলে কি হতে পারে, বমি হয়ে যেতে পারে, গ্লুকোজ, হ্যাঁ বমি হয়ে যেতে পারে। সুতরাং একটু সময় নিয়ে খাওয়াই ভালো, 3 থেকে 5 মিনিটের মধ্যে খেলে তাহলে ভালো। এখন কন্ট্রাইন্ডিকেশন অফ ওজিডিটি, এস্টাবলিশড অর কনফার্ম ডায়াবেটিক পেশেন্ট, যেটা বললাম অলরেডি ডায়াগনোসিস করা আছে তার এটা করা দরকার নেই। নো রোল অফ ওজিডিটি ইন ফলো আপ অফ পেশেন্ট, মানে ফলো আপ আসছে তাকে তো আমরা ওজিডিটি করতে দিব না। Any condition in which there is altered carbohydrate tolerance, endocrine disorders, হ্যাঁ যেমন কুশিং সিনড্রোম, তাকে ওজিডিটি করা যাবে না। মানে ডায়াবেটিস, কুশিং সিনড্রোমে কিন্তু কি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে, তাকে আবার ওজিডিটি করা আরেকটা ঝামেলায় ফেলা। মাইকার্ডিয়াল ইনফেকশন, হ্যাঁ কোনো স্ট্রেসফুল কন্ডিশনে, যেমন এই যে মাইকার্ডিয়াল ইনফেকশন পোস্টপার্টাম পিরিয়ড, রিসেন্ট কোনো মেজর সার্জারি হয়েছে, সিরিয়াস কোনো ইনফেকশন তার আছে বা সেই রোগী সে ভুগছে, ওই সময় আমরা ওজিডিটি করব না। এর আগেও কিন্তু এটা সম্পর্কে বলা হয়েছে, ইনফেকশন চলতেছে ওই সময় কিন্তু আমরা ওজিডিটি করব না, রিকভার্ড হওয়ার পরে আমরা করব, ঠিক আছে? And contributing factors to abnormal values, bed rest, একটু আগে বলা হয়েছে, bed rest, infection, smoking, stress may alter test results, ঠিক আছে? Intake of low carbohydrate diet may falsely suggest diabetes mellitus or IGT. Drugs which may increase glucose tolerance, hypoglycemic agents, insulin, হ্যাঁ যে মানে গ্লুকোজ টলারেন্সের ঝামেলা করতেছে, কিছু ওষুধ খাচ্ছে যেগুলো গ্লুকোজ কমায় বা কিছু ওষুধ খাচ্ছে গ্লুকোজ বাড়ায়, সুতরাং এই অবস্থায় কিন্তু ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট আমরা করব না। ড্রাগ হুইচ মে ডিক্রিজ গ্লুকোজ টলারেন্স, কর্টিকোস্টেরয়েড, স্ট্রোজেন, নায়াসিন, থায়াজাইড ডায়াবেটিস, এই সব সমস্ত ওষুধ পাচ্ছে কিনা আমরা দেখব। এই সমস্ত ওষুধ যদি পেয়ে থাকে মিনিমাম 72 আওয়ার্স বন্ধ রাখতে হবে, তারপরে ওজিডিটি টেস্ট করতে হবে, ঠিক আছে? এখন ইন্টারভেনশনের ইমপ্লিকেশন, প্রি-টেস্ট, এক্সপ্লেইন টু দ্য পেশেন্ট দ্য পারপাস অফ দ্য টেস্ট এন্ড এ নিড ফর মাল্টিপল ব্লাড স্যাম্পলস, একটু বলে দিতে হবে। আমাদের দেশে তো আসলে কোনো কিছু কোনো প্রসিডিউরই ফলো করি না, এই যা লিখে দিলাম করে আসেন, মানে একটু বলে দিলে ভালো। আমি কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি, আপনি একটা ডায়াবেটিস টেস্ট হবে, এটা কিন্তু খালি পেটে একবার রক্ত নেবে, গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে একবার রক্ত নেবে, এটা একটু বলে দিই, হ্যাঁ এটা মানে আমরা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে বলে দেওয়াটা। যাই হোক, ফাস্টিং ফর 8 আওয়ার্স, এটাও কিন্তু আমি বলি ইজ রিকোয়ার্ড প্রায়ার টু টেস্ট, ওয়াটার ইজ পারমিটেড। অনেকে জিজ্ঞেস করে পানিও খেতে পারবো না, হ্যাঁ পানি খেতে পারবেন, পানি খেতে পারবেন, ঠিক আছে? কিন্তু 8 ঘন্টা ফাস্টিং, সকালে টেস্ট করবেন, এটা কিন্তু বলে দিই। নো অ্যালকোহল, কফি ইনটেক অর এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যালাউড ফর 8 আওয়ার্স প্রায়ার টু দ্য টেস্ট, যেটা বললাম যে টেস্টের আগে, হ্যাঁ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাজ ইউজুয়াল যেটা করতেছে সেটা করবে, এক্সেসিভ কোনো কিছু করা যাবে না, স্মোকিং করা যাবে না। ইফ পসিবল ড্রাগ হুইচ মে ইনফ্লুয়েন্স দ্য টেস্ট শুড উইথহেল্ড ফর 3 days প্রায়ার টু ওজিডিটি, এটা বলা হয়েছে। এখন আমার মোটামুটি শেষ, এই পর্যন্ত আপনাদের কোনো কোয়ারিজ আছে কিনা? আরবিএস এর কোনো গুরুত্বই নাই, আপনার ডায়াগনোসিসের জন্য অবশ্যই ওজিডিটি করতে হবে, ঠিক আছে? ডায়াগনোসিসের জন্য ওজিডিটিই করতে হবে আপনাকে, আরবিএস এর কোনো ভ্যালু নাই। সেকেন্ড ট্রাইমেস্টার থাকলে, সেকেন্ড ট্রাইমেস্টার, যেই ট্রাইমেস্টার ইররেসপেক্টিভ অফ ট্রাইমেস্টার। তাহলে ম্যাডাম
আমি তো যত প্রেসক্রিপশন পেয়েছি হ্যাঁ আপনি এটাই তো কথা, এই জন্য ম্যাডাম তো workshop, হ্যাঁ। গাইনোকোলজিস্ট যার কাছে তারা না জেনেই দিচ্ছেন এটা আরবিএস আপনাকে। সবগুলোতে RBS আচ্ছা ধরেন আরবিএস আসলো 8, কি করবেন আপনি, কি কোন ক্যাটাগরিতে ফেলবেন? তখন তো জিটিটি করতে হবে। না কি কি করবেন আপনি বলেন, আপনি কোন ক্যাটাগরিতে ফেলতে পারবেন? ফেলতে পারবেন না। আপনি আইজিটিও বলতে পারবেন না, আইজিও বলতে পারবেন না, ডায়াবেটিসও বলতে পারবেন না। সেই আপনাকে আবার কিন্তু টেস্ট দিতে পারে। হ্যাঁ ওই আরবিএস করে হয়তো 5-6 দেখে 5-6 দেখলে হয়তো আপনি হয়তো বলে দেন যে ডায়াবেটিস নাই, কিন্তু এটাও করা যাবে না। কারণ কি প্রেগন্যান্সিতে কি হয়, অল্টার্ড ফিজিওলজি, এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, যার কারণে কি ডায়াবেটিসটা হচ্ছে। হ্যাঁ আর আপনারা এটা কোয়েশ্চেন করতে পারেন, হয়তো করবেন অনেকে, প্রেগন্যান্সির যে ডায়াবেটিস বা জিডিএম সেই ক্ষেত্রে রেস্ট এত নিচে কেন? 5.1 হলে ডায়াবেটিস, 8.5 হলে ডায়াবেটিস বা 10 হলে ডায়াবেটিস কেন? কারণ দেখা গেছে বিভিন্ন রিসার্চ দেখা গেছে এর উপরে থাকলেই বিভিন্ন রকমের কমপ্লিকেশন হচ্ছে, ফেটাল কমপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাটারনাল কমপ্লিকেশন, যার কারণে এই ডায়াগনস্টিক থ্রেশহোল্ডটা অনেক নিচে। শুধু র্যান্ডম ব্লাড সুগার দিয়ে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারবো না। হ্যাঁ ম্যাডাম আপনি যে বলেন এএনসি তে আরবিএস এর কোনো নাই, যদি ক্লাসিক্যাল সিম্পটমস অফ হাইপারগ্লাইসিমিয়া থাকে, ক্লাসিক্যাল সিম্পটমস অফ হাইপারগ্লাইসিমিয়া থাকে, এখন ক্লাসিক্যাল সিম্পটমস তার পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস আছে, তার আসছে হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার বেশি, সেক্ষেত্রে আপনি ডায়াগনোসিস করছেন, কিন্তু তাও তো একটা রিডিং না, আর ওই রিডিংটাই আবার আপনাকে এস্টাবলিশ করতে হবে। কারণ যেই সিম্পটমগুলো নিয়ে আসছে প্রেগন্যান্সি, তো যে সিম্পটমস থাকে বিভিন্ন রকমের সিম্পটমস থাকে, আপনি এটার সাথে এটা আলাদা করতে পারবেন না। হ্যাঁ তাদের হচ্ছে ব্লাডের ইরিটেশন হয়, তাদের ফ্রিকোয়েন্সি মিক্সচারেশন বেড়ে যায়, ঠিক আছে, ট্রাস্ট হচ্ছে বেশি গরম, আপনার ট্রাস্ট হচ্ছে, আপনি এগুলো ক্লারিফাই করতে হবে, বেটার টু কনফার্ম। হ্যাঁ আপনি আরবিএস দিয়ে এটা কনফার্ম করতে পারবেন না, ওসিডিটি টেস্টেই করতে হবে। আরবিএস যদি 11.1 এর বেশি হয় তাও তারপরেও হ্যাঁ মানে ওনারা বলছেন যে প্রেগন্যান্সিতে আরবিএস দিয়ে ডায়াগনোসিস করা যাবে কিনা, মানে বিভিন্ন গাইনোকোলজিস্টরা আসলে আরবিএস দিয়ে দেয়, কিন্তু এটা হচ্ছে আনজাস্টিফাইড। হ্যাঁ আরবিএস দেওয়া যাবে না। তাহলে কি আমরা এখন থেকে রুটিনলি আমরা পেশেন্টকে যখন অ্যান্টিনাটাল চেকআপ দেব, তাই আমরা পজিটিভলি লিখে দিব আরবিএস না লিখে? অ্যান্টিনেটাল চেকআপে হ্যাঁ আপনি অ্যান্টিনেটাল চেকআপ বলতে ফার্স্ট ভিজিটে যখন আসবে তখন তো অবশ্যই ওজিডিটি লিখবেন। ওজিডিটি নরমাল থাকলে ফার্দার হচ্ছে সেকেন্ড ট্রাইমাস্টারে বা 24 থেকে 28 উইকসে আপনি আবার ওজিডিটি টেস্টটা করবেন, করার জন্য অ্যাডভাইস করবেন। সেটাও যদি নরমাল আসে তারপরে লাস্ট ট্রাইমাস্টার 32 থেকে 34 উইকস ফার্স্ট ট্রাইমেস্টারও তো আপনি এই ওজিডিটি এই রেঞ্জটাই তো, মানে এই যে 5.1 হ্যাঁ এটাই থাকবে। হ্যাঁ কিন্তু এটা আসলো ধরেন 7 আর 11.1, তখন এই ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি হবে, মানে তার প্রি এক্সিস্টিং ডায়াবেটিস ছিল আর কি। ম্যাডাম আমার আরেকটু কোয়েরি, সেটা হচ্ছে যে আপনার আমরা যখন স্ক্রিনিং করি আর কি, তার কোনো সিম্পটম নাই, ক্লাসিক্যাল সিম্পটমস অফ হাইপারগ্লাইসিমিয়া এই টাইপের কিছু নাই, বাট তার দেখা গেল ম্যাডাম একটা ভ্যালু অ্যাবনরমাল, সেক্ষেত্রে আমরা কি আবার মানে তার ক্ষেত্রে কি হবে? আবার একজন সিম্পটোমেটিক, তার ক্ষেত্রে ম্যাডাম একটা অ্যাবনরমাল ভ্যালু পাওয়া গেছে, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে ডায়াগনোসিসের ক্ষেত্রে? ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনার কাছে একটা অ্যাবনরমাল ভ্যালু নিয়ে আসছে, সেটাই আপনাকে কনফার্ম করতে হবে। সেই ভ্যালুটা আপনি রিপিট করতে পারেন, অথবা ওজিডিটি করতে পারেন, অথবা এইচবিএনসি করতে পারেন। ধরেন র্যান্ডম নিয়ে আসলো 14 সাপোজ, কিন্তু সিম্পটম নাই, ঠিক আছে, তাকে বেস্ট অফার হচ্ছে ওজিডিটি করা, অথবা আপনি যদি মনে করেন মানে সে যদি ফিজিবল না হয় ওজিডিটি করার মতো এইচবিএনসি করে দিতে পারেন, ঠিক আছে। পোস্টপার্টাম স্ক্রিনিংটা হবে 1 মাস পরে, হ্যাঁ 1 মাস থেকে 3 মাসের মধ্যে। আগে বলা হতো 6 উইকস পরে, এখন বলা হচ্ছে 1 মাস পরে, কারণ 1 মাস পোস্টপার্টাম পিরিয়ডে ইউজুয়ালি ফিমেলরা কিন্তু ইয়াতে আসতে চায় না, ঘর থেকে বের হতে চায় না। হ্যাঁ এই জন্য 1 থেকে 3 মাসের মধ্যে ওটা একটু রেঞ্জটা বাড়ানো হয়েছে আর কি, 1 থেকে 3 মাসের মধ্যে তার একটা ওজিডিটি, স্ট্যান্ডার্ড ওজিডিটি টেস্ট করতে হবে। আচ্ছা এটা নিয়ে অলরেডি বলা হয়েছে, এখানে মিনিমাম 2টা অ্যান্টিবডি করা দরকার, একটা হচ্ছে গ্যাড অ্যান্টিবডি, গ্যাড 65 অ্যান্টিবডি, আর এটা হচ্ছে আইএলএস সেল অটো অ্যান্টিবডি, দুটোই দেখতে পারি, কিন্তু এগুলো আসলে রুটিনলি আমরা এগুলো করি না। হ্যাঁ টাইপ 1 ডায়াগনোসিস, টাইপ 1 বা টাইপ 2 আছে, একটা পেশেন্ট ধরেন সিম্পটোমেটিক ডায়াবেটিস নিয়ে আসছে, পলিউরিয়া, পলিডিপসিয়া, আমরা এক্সপ্লেইন ওয়েট লস এবং র্যাপিড অনসেট, আপনার কাছে মনে হচ্ছে এটা টাইপ 1 হতে পারে, তাহলে আপনি তো কি করলেন, একটা র্যান্ডম ব্লাড সুগার হতে করেও আসছে 10, 11, 12, কিন্তু আপনি এটা কনফার্ম করলেন, হয় ওজিডিটি করলেন, এটা র্যান্ডমটাই আবার করতে দিলেন, বা ফাস্টিং করলেন, বা এইচবিএনসি করলেন।
করার পর এখন এটিওলজি খুঁজতে চাচ্ছেন, কারণ তার ফ্যামিলি হিস্ট্রি সেরকম নাই বা তার ওবেসিটি নাই, মানে টাইপ 2 ডায়াবেটিসের রিস্ক তার আপনার কাছে মনে হচ্ছে না, আপনার কাছে মনে হচ্ছে এটা টাইপ 1 হতে পারে, তাহলে আমি কি করতে পারি? সি পেপটাইড করতে পারি। হ্যাঁ, সি পেপটাইড করতে পারি। ট্রিটমেন্ট যদি শুরু না, টাইপ 1 এর ক্ষেত্রে আসলে মানে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা ইমিডিয়েট ট্রিটমেন্ট কিন্তু শুরু করে দিই। ট্রিটমেন্ট যদি এনে শুরু না হয় তাহলে আমরা ফাস্টিং ইনসুলিনও করতে পারি, ফাস্টিং ইনসুলিন অ্যান্ড সি পেপটাইড, ঠিক আছে? অথবা র্যান্ডম সি পেপটাইড যে 200 উপরে গেলে তো বলা হয়েছে, আর ব্লাড সুগার যদি 4 এর উপরে থাকে আর হচ্ছে সি পেপটাইড 200 এর উপরে থাকে তাহলে এটা সরি নিচে থাকে তাহলে টাইপ 1, ঠিক আছে? কিন্তু অ্যান্টিবডিটা আমরা এই ধরনের ক্ষেত্রে যারা পেরিফেরিতে কাজ করে তারা একটা টারশারি কেয়ার হসপিটালে কিন্তু রেফার করতে হবে, টারশারি কেয়ার হসপিটালে রেফার করতে হবে, কারণ ওই ফ্যাসিলিটিসগুলো আপনার টারশারি কেয়ার হসপিটালে থাকবে। হ্যাঁ, আপনি ডিটেক্ট করতে পারছেন টাইপ 1, এটাই বিশাল ব্যাপার। আপনি ডায়াগনোসিস মানে আপনি ডায়াবেটিস ডায়াগনোসিস করেন, কিন্তু এটা যদি এটিওলজি নিয়ে বা ম্যানেজমেন্ট ডিফিকাল্টিস হলে এটা রেফার করতে হবে। হ্যাঁ, এই ধরনের কেসগুলো একটু ডিফিকাল্ট, যেমন কিটোএসিস ডেভেলপ করলো কিন্তু আপনি ওখানে ওই সেটিংটা নাই, ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করে দিয়ে দেন, রেফার করে দিলেন। একদম ট্রিটমেন্ট শুরু না করে কিন্তু রেফার করে দেবেন, পথেই মারা যাবে কিন্তু রোগীটা, তাই না? আচ্ছা, এটা ম্যানেজমেন্ট পার্টটা যদিও আমাদের পরবর্তী সেশনে আছে, ম্যানেজমেন্ট এখন আসলে কিছুই বলা হয়নি। মানে আপনার গ্লুকোমিটার না, হ্যাঁ, মনিটরিং আপনাকে উইকলি করতে হবে, once or twice উইকলি। ঠিক, যারা ইনসুলিন পাচ্ছে তাদেরকে once to twice উইকলি, যারা ড্রাগ পাচ্ছে তাহলে উইকলি বা 15 দিন পর পর, ইভেন মান্থলি যারা সিঙ্গেল ম্যাটফরমিন পাচ্ছে তারা 2 সপ্তাহ পর পর দেখলেও চলবে বা মাসে একবার দেখলেও চলবে। কিন্তু যারা অলরেডি ইনসুলিন পাচ্ছে তারা হচ্ছে সপ্তাহে 1 থেকে 2 দিন করবে, মানে এসএমবিজি, সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ, গ্লুকোমিটার দিয়ে, ঠিক আছে? এবং সেটা কতবার করবে? 4 থেকে 6 বার। ফাস্টিং, আফটার ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ, আফটার লাঞ্চ, বিফোর ডিনার, আফটার ডিনার, টোটাল 6 বার, 4 থেকে 6 বার দেখবে, সপ্তাহে 1 থেকে 2 দিন, ঠিক আছে? আর প্রেগন্যান্সিতেও তাই, জিডিএম এর ক্ষেত্রেও তাই, মোর ফ্রিকোয়েন্ট ফলো আপ। থ্যাংক ইউ। আমরা জানি যে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার হচ্ছে জিডিএম এর একটা রিস্ক ফ্যাক্টর। তো আমাদের দেশের পার্সপেক্টিভে অনেক ফিমেলরা হচ্ছে কানেকটিভ টিস্যু ডিজিজে সাফার করে। এখন এখানে কি কোনো পার্টিকুলার কানেকটিভ টিস্যু ডিজিজ আছে যেগুলো হচ্ছে রিস্ক, মানে হায়ার রিস্ক ফ্যাক্টর ক্যারি করে? এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারস রিস্ক ফ্যাক্টরস মানে আদার ভ্যারাইটিস, টাইপ 1 টাইপ 2 এরকম আদার ভ্যারাইটি। অটোইমিউন হলে টাইপ 1 এর একটু রিস্ক ফ্যাক্টর হতে পারে না, স্পেসিফিক কোনো ইয়া না, কিন্তু কানেকটিভ টিস্যু ইটসেলফ যতটা না রিস্ক করছে তার চেয়ে তাদের মেডিকেশনগুলো রিস্ক বাড়াচ্ছে। জি, মেডিকেশন নিয়ে আরেকটা কোশ্চেন। সাপোজ একজন ইয়াং ওমেন, হ্যাঁ, ইমিউনোসাপ্রেসিভ কোনো থেরাপি পাচ্ছে একটা লং টাইম ধরে, এখন সে আমাদের কাছে আসলো যে একটা ধরেন ক্যান্ডিডিয়াসিস, সাপোজ ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, তো আমি ট্রিট করার সময় দেখলাম যে তার একটা হিস্ট্রি আছে লং টার্ম একটা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি পাওয়া, সাপোজ একটা ডিএমআরডি পাচ্ছে, হ্যাঁ ডিএমআরডি পাচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমরা মানে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস পাইলে তো আমরা ওজিডিটি একটা করতে দিই, আমরা এই টাইপের পেশেন্টের ক্ষেত্রে কি আমরা ওজিডিটি সাজেস্ট করব, নাকি আমি ধরে নিচ্ছি যে একটা লং টার্ম সে একটা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি পাচ্ছে এটার জন্য হচ্ছে কিনা? না, অবশ্যই ওজিডিটি করতে হবে, কারণ তার তো রিস্ক আছে ডায়াবেটিসের, এখানে ওজিডিটি করতে হবে। কিন্তু এখানে এইচবিওয়ানসি করবেন কিনা সেটা বলেন। আমি তো ডায়াগনোস করি না এখনো। হ্যাঁ, সেটাই তো, ডায়াগনোসিস করার জন্যই তো বললাম এইচবিওয়ানসি করবেন কিনা। না, করব না, হ্যাঁ, এখানে এইচবিওয়ানসি করব না, এখানে ওজিডিটি করব। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার কি আছে স্টেশন কিছু? হ্যাঁ, স্টেশন আছে। আর কোনো কোশ্চেন? জি, আসসালামু আলাইকুম ম্যাম। লাস্ট কোশ্চেন। হ্যাঁ, লাস্ট কোশ্চেন। ফার্স্ট গ্রুপ আসবে। ম্যাম, আমরা তো আজকে ওজিটির কথা বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি একটা চ্যালেঞ্জ ফেস করি আমরা অনেকের ক্ষেত্রেই। ওজিটি করার সময় যখন 75 গ্রাম আমরা গ্লুকোজ খেতে দিই, অনেকে বমি করে দেয়, খেতে পারে না ঠিক মতো, তো বারবার ভমিটিং হয় তাদের। এই পেশেন্টদের না, ওটাই বলছি, ওটা অ্যাভয়েড করার জন্য 3 থেকে 5 মিনিট কিন্তু এনাফ টাইম, ওই টাইমেই খাবে। খুব র্যাপিড খেলে কিন্তু বমিটা হয়। স্টিল যদি এরকম হয় তাহলে আমরা অল্টারনেটিভ ফাস্টিং করতে পারি আর এইচবিওয়ানসি করতে পারি। অ্যান্টি এমিটিক তো এখানে ইউজ করা কি যাবে? যদি পেশেন্ট এরকম বলে স্যার আমি একটু বমির খেয়ে নিই তারপরে খাই, না, অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। ওকে, আমাদের এখন একটু কেস, হ্যাঁ, না, আপনি এখন হ্যাঁ আমরা ব্যান্ডিং গ্রুপ আপনাদের অর্থনীতি লস করে এসে বসে কেসটা তাহলে বলি। হ্যাঁ, একটা 37-year-old man came with a report of RBS 12 mmol per liter and wanted to know about his diabetes status. What is your opinion? ওকে, এই গ্রুপ আপনারা একটু ব্যান্ডিং
ওনার সাথে পার্টিসিপেট করবেন আর আপনারা পরে বলবেন। ওকে, আপনি এখানে দাঁড়ান, আপনি মেইন। As the patient is above 35, খাঁটি বাংলায় বলেন, খাঁটি বাংলা। যেহেতু ওনার বয়স 35 বছরের বেশি এবং র্যান্ডম ব্লাড সুগার আমরা 11.1 এর উপরে পাচ্ছি, more than 11.1, আমরা তাকে তার ফ্যামিলি হিস্ট্রি নিতে পারি এবং তাকে আমরা টাইপ 2 ডায়াবেটিক হিসেবে ট্যাগ করতে পারি। এখানে তো আসলে আমি কনফার্ম ভাবে পেশেন্টকে বলে দিতে পারবো না, ডিসক্লোজ করতে পারবো না যে তার টাইপ 2 ডিএম আমি বলে দিব, এরকম আসলে এটা করতে পারবো না, বাট রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে, সেক্ষেত্রে এই জন্য আমরা রিপিট করতে দিই। সেখানে আমরা জিজ্ঞেস করতে পারি তার সিমটম আছে কিনা, পেশেন্টকে কোয়েরি করবো আপনার এই পলিউরিয়া আছে কিনা, পলিডিপসি আছে কিনা, বা ওয়েট লস হয়েছে কিনা, ঠিক আছে? এরকম যদি সিমটম থাকে তাহলে আমার ডায়াগনোসিসটা মোর ফেভার। কিন্তু পেশেন্ট আরবিএস করে আসলো ধরেন গ্লুকোমিটারে, তাহলে হ্যাঁ ঠিক আছে, পেশেন্ট কিন্তু এটাই করে, হ্যাঁ হয় র্যান্ডম ব্লাড সুগার করে আসে অথবা গ্লুকোমিটার মেপে আসে, তাহলে করতে হবে আসলে আপনার এটা যদিও ডায়াবেটিস রেঞ্জে আসছে, কিন্তু এটা যেহেতু সারা জীবনের ব্যাপার আমাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে একটা ওজিডিটি টেস্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে বলতে হবে। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আপনি আরেকটা যেটা বলতে চেয়েছিলেন যে এজ 35 এর উপরে, এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন একটু বলেন। 37 আছে এবং আমরা এখন 35 ইয়ার্স এর অ্যাবভ কে ওই গ্রুপে ফেলতে চাই আর কি, বা মানে আসলে এজ কে আমরা মাথায় নিব না, হ্যাঁ এজ কে আমরা মাথায় নিব না। এজ কে মাথায় নিব কখন? স্ক্রিন করব কি করব না, হ্যাঁ তার রিস্ক ফ্যাক্টর আছে কি আছে না, সেটা হচ্ছে 35, আদারওয়াইজ এটা আমরা নিব না, ঠিক আছে? হ্যাঁ পেশেন্ট জিজ্ঞেস করতে পারে আমার এই বয়সে তো ডায়াবেটিস হওয়ার কথা না, কিন্তু আমার ব্লাড সুগার এত আসছে, অনেকে বলছে ডায়াবেটিস, সেটা কি হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে, ঠিক আছে? যে কারণেই হতে পারে, যেহেতু আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশন অলরেডি দেখিয়েছে, তাকে এইভাবে বুঝে বলবো। হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা তাকে অ্যাডভাইস করি তাহলে আমি একটা ব্লাড টেস্ট করে দিয়ে যান, পরবর্তীটা আপনি দেখাই নেবেন HbA1c, ঠিক আছে? আসেন, এনিওয়ান ভলান্টিয়ার? আসতে ইচ্ছা করছে না কারো? নাম ম্যাকলয়েড, আপনারা এইভাবে যে বসে আছেন, আপনি আসেন ফিমেল আসেন, হ্যাঁ আসেন। ম্যাকলয়েডের নামের গ্রুপে বসছেন, এই ভারতে এমনি আপনাদের এই অবস্থা। শুনেন, সাহসী হতে হবে, এটা সবই তো জানেন আপনারা, এখানে কনফিউশন দূর করবেন না। আমি কিছু পারি না। আচ্ছা, এখানে যেটা হয়েছে 30-year-old pregnant woman, 24 week gestation, came for routine checkup. She is obese and a family history of type 2 diabetes. What advice you should give her? আচ্ছা, এখানে একটু বলে রাখি, এটা তো বলবেন কিন্তু আগে সার্চ করবেন তার ওজিডি টেস্ট ছিল কিনা। সে তো আসছে 24 উইকে, তার আগের কোনো টেস্ট আছে কিনা, ইভেন প্রেগন্যান্সির আগেও তার ওজিডি টেস্ট করা ছিল কিনা, বা ফার্স্ট ট্রাইমাস্টারে তার কোনো রিপোর্ট ছিল কিনা, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করছে যে আপনি আবার টেস্ট দিবেন কি দিবেন না। এখন ধর ফার্স্ট ট্রাইমাস্টারে ওজিডি টেস্ট ছিল, ওর হয়তো ফাস্টিং ছিল 5.2, কিন্তু কেউ কিছু বলে নাই, সেও এটা ইগনোর করে গেছে, ডক্টর যেহেতু বলে নাই সেও ইগনোর করে গেল, কিন্তু এখন আসলো আপনাকে এই অবস্থায়। তার তো কিন্তু প্রথমে ডায়াগনোসিস হয়ে গেছে জিডিএম, তাহলে এখন তার বর্তমান অবস্থা জানতে হবে। তাহলে বর্তমান অবস্থা জানার জন্য আবার ওজিডি টেস্ট করার দরকার নাই, তাকে কি করবো সুগার প্রোফাইল দেখে দেবো, ফাস্টিং, আফটার ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ, আফটার লাঞ্চ, বিফোর ডিনার, আফটার ডিনার, গ্লুকোজ প্রোফাইল করে আসতে বলবো। বুঝে গেছে? হ্যাঁ এটা গ্লুকোমিটার অবশ্যই স্ট্যান্ডার্ড গ্লুকোমিটার, WHO সার্টিফাইড গ্লুকোমিটার হতে হবে, ঠিক আছে? 5.5 ফার্স্ট ট্রাইমেস্টারে যদি 5.1 এর বেশি থাকে পেশেন্টের, যদি আগে করে থাকে হিস্ট্রিতে পাওয়া যায়, আপনি বলেছেন তাহলে জিডিএম ডায়াগনোস, কিন্তু তখন তো প্রিভিয়াসলি ডায়াগনোস ডায়াবেটিস হবে না। হ্যাঁ প্রিভিয়াসলি ডায়াগনোস ডায়াবেটিস হতে হলে কাট অফটা নন প্রেগন্যান্ট অ্যাডাল্টটা ধরতে হবে, ফাস্টিং 7 হতে হবে, টোরাস আফটার 11.1 হতে হবে, ঠিক আছে? এই আর কোনো কোশ্চেন? ম্যাকলয়েড, আপনাদের কনফিউশন দূর হয়েছে? ফার্স্ট ট্রাইমেস্টারে নরমাল থাকার পরে সেকেন্ড ট্রাইমেস্টারে বেশি আসছে, হ্যাঁ তাহলে সেটাই জিডিএম। ফার্স্ট ট্রাইমেস্টারে নরমাল আসলে তো আমরা সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাডভাইস করব, সেকেন্ড ট্রাইমেস্টার নরমাল আসলে আমরা থার্ড আবার অ্যাডভাইস করব। হ্যাঁ
ওজিডিটিই করতে হবে, ওজিডিটি ছাড়া আর কোনো টেস্ট করা যাবে না, ওজিডিটিই করতে হবে। কিন্তু একবার ডায়াগনোসিস যদি হয়ে যায় নেক্সট আর ওজিডিটি করা লাগবে না, ঠিক আছে? আপনাদের আর কোনো কোয়েশ্চেন? লাস্ট, হ্যাঁ বলেন। রমজানে তো মানে ওভারনাইট ফাস্টিং থাকা যায় না, তাহলে রমজানে ওজিডিটি কিভাবে করব? এই কোশ্চেন আনসার কি বলা হয়েছে নাকি? ওভারনাইট ফাস্টিং এর রিজন রমজানে আসলে এটা করা যাবে না, ওভারনাইট ফাস্টিং হবে না। হ্যাঁ, তো কিভাবে ডায়াগনোস করব? ডায়াগনোসিস HbA1c দিয়ে করতে হবে। আর ওভারনাইট ফাস্টিং এর রিজন ওভারনাইট ফাস্টিং তো হবে না, কারণ এখানে সেহরি খাওয়া হচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন যদি কেউ সেহরি না খায় সেই ক্ষেত্রে হয়তো করা যাবে, সেই ক্ষেত্রে করা যাবে। অনেক আছে না সেহরি খায় স্কিপ করে, সেই ক্ষেত্রে করা যাবে। হ্যাঁ, না সকালে করবে, ইফতারি টাইমে তার করবে না। ওজিডিটি করার জন্য কেন ওভারনাইট ফাস্টিং লাগবে? ওভারনাইট ফাস্টিং লাগবে কারণ কি, গ্লুকোজ যে গ্লুকোনিওজেনেসিস, আমাদের আমরা জানি নরমাল যে ফিজিওলজি কি হয়, নরমাল ফিজিওলজি কি হয়, ব্লাড সুগারটা একটা স্ট্রিক্ট ইয়ার মধ্যে, রেঞ্জের মধ্যে মেইনটেইন হয়। সেটা কে মেইনটেইন করছে? এখানে কন্টিনিউয়াস একটা হেপাটিক গ্লুকোজ আউটপুট হচ্ছে কিন্তু। হ্যাঁ, সেটা মোটামুটি সেইটার জন্য যে, সেটাকে ওভারকাম করার জন্য যে ইনসুলিন সিক্রেশন হয় সেটা মোটামুটি 1 ইউনিট পার আওয়ার, তা 24 আওয়ারে 24 ইউনিট ইনসুলিন কিন্তু সিক্রেশন হচ্ছে। আবার যখন আমরা খাচ্ছি সেটার পরে যে গ্লুকোজটা বাড়ছে সেটাকে ওভারকাম করার জন্য একটা ইনসুলিন পিক হচ্ছে, ঠিক আছে? এটা নরমাল ফিজিওলজি। এখন যেটা হয় না, ওভারনাইটে যেটা হয়, ওভারনাইটে আমরা কি থাকি, ঘুম থাকি, রেস্টে থাকি, তখন কিন্তু স্টেবল কন্ডিশনে থাকি। তারপরে সকালে যে ফাস্টিংটা সেটা হচ্ছে অ্যাকুরেট আপনাকে রিপোর্টটা দেবে। এখন দিনের বেলায় যদি করেন, দিনের বেলায় বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের স্ট্রেস চলতে থাকে, খাচ্ছেন এক ধরনের, হাঁটছেন এক ধরনের, এক একজনের অ্যাক্টিভিটি এক এক রকম, এক একজনের খাওয়া দাওয়া এক এক রকমের, যার কারণে এটা ফ্ল্যাকচুয়েশনটা হবে। কিন্তু ওভারনাইট করলে সেই ফ্ল্যাকচুয়েশনটা হবে না, এই জন্যই ওভারনাইট 8 আওয়ার ফাস্টিং থেকে টেস্টটা করতে হবে, ঠিক আছে? আর আর খুব দ্রুত না, রাত জাগার সাথে তারপর সমস্যা যদি স্ট্রেস, এখন স্ট্রেসফুল কন্ডিশনে আসলে ওজিডিটি করা ঠিক, এটা আগে বলা হয়েছে। কিন্তু স্ট্রেস ছাড়া তার যদি ইউজুয়াল হ্যাবিট হয়ে থাকে রাত জাগা, কিন্তু খাওয়াটা কিন্তু 12টার আগে শেষ করতে হবে। হ্যাঁ, তাই 1টা বাজে ঘুমালো, সেটা তো সমস্যা না। হ্যাঁ, হ্যাঁ, এটা ওজিডিটি 3 স্যাম্পলস, 0, 1, 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ। খুবই ভালো একটা কোয়েশ্চেন, কারণ এটা লিখে দেওয়া উচিত। হ্যাঁ, আপনারা সব জায়গায় এটা বুঝে না। 3 স্যাম্পল ওজিডিটি 0, 1, 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ। 3 স্যাম্পল, হ্যাঁ 3 স্যাম্পল ওজিডিটি। ম্যাম, একটা প্র্যাকটিক্যাল ইস্যু যে আমরা অনেক সময় দেখা যায় যে পেশেন্টের ফাস্টিং এসে 7.2, ঠিক আছে, আর বাকিগুলো সব নর্মাল। তো প্র্যাকটিক্যালি সবগুলো প্যারামিটার নর্মাল, তার কোনো সিমটমও নেই। শুধুমাত্র মানে তার ফাস্টিং আসলো 7.2 বা দেখা গেল তার জাস্ট মার্জিনে না, সেখানে হ্যাঁ আপনার যদি কনফিউশন থাকলে সেটা রিপিট করতে হবে, অথবা ওজিডিটি করতে হবে বা HbA1c করতে হবে। HbA1c করে আরেকটা ফার্দার, হ্যাঁ, আপনাকে যে কোনো আরেকটা রিডিং লাগবে, হয় ফাস্টিংটাই আবার রিপিট করবেন, আর না হয় আপনি ওজিডিটি বা 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরটাও দেখবেন, অথবা HbA1c। ঠিক আছে, কনফার্ম করতে হবে। যদি আপনার কনফিউশন থাকে, ধরুন একবার করলেন 7.2 আসলো, একবার করলেন 6.8 আসলো, আপনার ডায়াগনোসিসটা তো হলো না, সেই ক্ষেত্রে কনফার্ম করার জন্য আবার ওজিডিটি টেস্ট করতে হবে। তাহলে আমার মনে হয় এই শেষ নাকি? আর কারো? ওকে, আর আচ্ছা বলেন। হ্যাঁ, এটাই বলা হচ্ছে যে ফার্স্ট, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা যেটা হচ্ছে, গাইডলাইন যেটা বলছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি এই যে জিডিএম রেঞ্জে যদি আসে, যে প্রি ডায়াবেটিক রেঞ্জে যদি আসে, মোট কথায় যেমন ফাস্টিং 5.2 উপরে আসলো, সেটাকে আমরা জিডিএম বলছি না, কিন্তু রিস্ক অফ জিডিএম বলছি। তারপর পরিদিন জিডিএম হওয়ার রিস্ক আছে। হ্যাঁ, আবার কনফার্ম করতে হবে। হ্যাঁ, ওজিডিটি করবেন। হ্যাঁ, আবার ওজিডিটি করতে হবে। লেভেলিং করা যাচ্ছে না কি এই লেভেল আসে, কিন্তু হ্যাঁ আপনার ফ্রেন্ড ডায়াবেটিস যদি চলে আসে, তাহলে ডায়াবেটিস ইন প্রেগন্যান্সিটা যদি আগে নন প্রেগন্যান্ট অ্যাডাল্ট ক্রাইটেরিয়া মিলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর ম্যাডাম আরেকটা কোশ্চেন ছিল যে এন্ডোক্রাইন ডিসঅর্ডারের ক্ষেত্রে বললেন যে ওজিডিটি করব না। হ্যাঁ, যেমন একটা ফ্র্যাঙ্ক পুশিং বা অ্যাক্রোমেগালি, ওই পেশেন্টের ওজিডিটি আমরা করব, মানে এইগুলো জানতে হবে যে এটা সেকেন্ডারি ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস না।
বুঝছেন, মানে আদার ভ্যারাইটির মধ্যে পড়ছে। যেমন হচ্ছে যার একটা ফ্রেন্ড ডায়াবেটিস, তার হচ্ছে আনকন্ট্রোল হাইপারটেনশন, ফ্লোরিড কেস, তাকে আবার গ্লুকোজ লোড দিয়ে করা, মানে ওই পেশেন্টের ওই সময় হচ্ছে আনস্টেবল কন্ডিশন আছে, তাকে ওই সময় করা যাবে না, এটা আর কি। একটা কোশ্চেন ছিল, প্রি কনসেপশনে যদি আমরা ওজিটি করি সেই ক্ষেত্রে কি ফার্স্ট ট্রাইমেস্টারে এলে করব? প্রি কনসেপশনে যদি হ্যাঁ ফার্স্ট ট্রাইমেস্টারে প্রি কনসেপশনের রিপোর্ট যদি একদম নরমাল থাকে ফার্স্ট ট্রাইমেস্টারের দরকার নেই, হ্যাঁ দরকার নেই, সেকেন্ড ট্রাইমেস্টারে আর কার কোনো কোশ্চেন? তবে এটা ভালো যে আপনাদের এত কোশ্চেন আছে, আপনাদের তো আগ্রহ আছে, এটি হচ্ছে মানে আমাদের ম্যাডামের প্রেজেন্টেশনের সাথে কোনো ডায়লেমা আছে কিনা ডায়াগনোসিস নিয়ে, আমার মনে হয় ডায়লেমা থাকার কথা না, আছে কিনা। তারপরে স্টিল যদি থাকে তাহলে কি করবেন, গাইডলাইন ফলো করেন, বারবার পড়েন, ঠিক আছে? আর কোশ্চেন যদি থাকে এখনই করে ফেলেন। ওকে, লাস্ট কোশ্চেন। আজকের মানে এই ডায়াবেটিস ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। আফটার ডেলিভারি আমরা 1 থেকে 3 মাসের মধ্যে যে টেস্টগুলো করব, এটা প্যারামিটার কি আমরা মানে নরমাল নন প্রেগন্যান্ট অ্যাডাল্ট, নন প্রেগন্যান্ট অ্যাডাল্ট। ওসিপি তে গ্লুকোজ ইনটলারেন্স করে যারা দীর্ঘদিন ধরে, তার রিস্ক ফ্যাক্টর হিসেবে কাউন্ট হবে এটা, ওসিপি যারা খাচ্ছে। না, এটা কোনো ভ্যালু নাই করেসপন্ডিং ইউনিট, এটা কেন যে করে এটাই বুঝি না, এটা কোনো ভ্যালু নাই, বিভিন্ন ল্যাবে স্টিল এটা করে আসছে, করছে আর কি। হ্যাঁ, তবে এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ, কারণ জিডিএম তো হয়তো আপনাদের অনেকের হয়েছে বা পরিচিত অনেকের হয়েছে, তারা যে লাইফ লং একটা রিস্কে থাকবে এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, বা এটা একটু মাথায় রাখতে হবে। তার বাচ্চারও ভবিষ্যতে ডায়াবেটিস একটা রিস্ক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এগুলো মিস করেন না। ম্যাম, জিডিএম মাদার নিউনেট অনেক সময় হচ্ছে হাইপোগ্লাইসেমিকে এনআইসিইউ তে ভর্তি হয়, পরবর্তীতে প্রিকশন হিসেবে তাদের কি কোনো টেস্ট করতে হবে বা অনেক সময় টেস্ট করতে হবে? আচ্ছা, এটা হাইপোগ্লাইসেমিয়া কেন হয় বলেন তো? আইরিস সেল হাইপারপ্লাসিয়া হয়, ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া থাকে, এটাকে ওভারকাম করার জন্য ফিটাল যে আইরিস সেল হাইপারপ্লাসিয়া হয়, ইনসুলিন বেশি সিক্রেশন হয়, হাইপোগ্লাইসেমিয়া করতেছে পরবর্তীতে, তাই তো? হ্যাঁ, এমনিতেই ওই বাচ্চা এখানে কোনটা প্রিভেনশনের জন্য, হাইপোগ্লাইসেমিয়া প্রিভেনশনের জন্য ওই সময় তো ভর্তি হয়েছে, পরবর্তীতে আসার জন্য সুস্থ হয়ে চলে গেল না, এখানে আর কিছু করা যায় না, ওকে ফ্রিকোয়েন্ট ব্রেস্ট ফিডিং দিলে এটা ওভারকাম হয়ে যাবে। তবে মানে বাচ্চা ওরাল হাইপোগ্লাইসেমিয়া রিস্ক থাকে কিনা, মানে পর এই রিস্কটা থাকতেছে, মানে ক্যারি করে থাকতেছে কিছু এই যে +24 আওয়ার তত মাইল প্যাডের মধ্যে থাকে, ঝামেলা তো এখান থেকে হয়, বাইরে যাওয়ার কোনো ঝামেলা হবে না, সো ওই টেনশন ওটা ওই সময় কোনো অ্যাডভাইস লাগবে না যে আর কোনো অ্যাডভাইস না, ফ্রিকোয়েন্ট ব্রেস্ট ফিডিং করলে এটা সমস্যা না, কারণ এটা চলে যাবে ওই সময়, ওটা ঠিক হয়ে যায় আর কি, কিছুক্ষণ কয়েক ঘন্টার জন্য এটা থাকে, এটা ঠিক হয়ে যায়, কিন্তু পরবর্তীতে ওই বাচ্চার কিন্তু ডায়াবেটিসের রিস্ক থাকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা ইট ওয়াজ এক্সেলেন্ট প্রেজেন্টেশন, সবাই জোরে একটা করতে লাগিয়ে আমাদের ম্যাডামকে স্বাগত জানাই। So thank you very much. Thank you, physician, and thank you Dr. Hassan, and of course the scientific partner হিসেবে যারা আছেন SKF, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের ওয়ার্কশপ আয়োজন করার জন্য। ধন্যবাদ।